প্রিয় দর্শক, শুরু করছি এটিএন বাংলা টক শো মুক্তমত ফোন লাইভ। আজকের অনুষ্ঠানে আমরা আসলে কথা বলবো সেটি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে নিয়ে যে নানা ধরনের মন্তব্য বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে আসছে এবং এটা নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। বিশেষ করে রোকেয়া বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে একটা বিভিন্ন ধরনের মতামত তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনায় আজকে যুক্ত থাকবো এবং সে কারণের জন্য আজকে অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং যিনি আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার আমাদের সাথে আছেন অতিথি হিসাবে। একই সাথে রয়েছেন গণমাধ্যমের সকলেই পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক, দৈনিক আমাদের অর্থনৈতিক সম্পাদক সাংবাদিক নঈমুল ইসলাম খান আমাদের সাথে রয়েছেন অতিথি হিসাবে। আজকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে নানা রকম বিষয় নিয়ে আমরা কথা শুনতে পাচ্ছি, গণমাধ্যমে দেখছি, বিশেষ করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথাগুলো আমরা শুনবার জন্য এখানে নঈম ভাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা একটু অনলাইনে যুক্ত করেছি যে ইউজিসির সম্মানিত সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীরকে। আমরা তার সাথেও কথা বলবো আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তাদের মন্তব্য, বিশেষ করে ইউজিসির মন্তব্যগুলো আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীরের কাছ থেকে শুনব। তবে শুরুটা আমি করতে চাই আমার শ্রদ্ধা শিক্ষক অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আপনাকে দিয়েই, যে এই যে নানা অভিযোগের কথা শোনা যাচ্ছে, এই অভিযোগ নিয়ে আপনি একটা প্রেস কনফারেন্স করেছেন, যদিও প্রেস কনফারেন্সের আমরা আমাদের নিউজটি পরবর্তীতে দেখব আপনার আলোচনার পরেই, এবং আপনি নানা রকমভাবে বলবার চেষ্টা করছেন যে এখানে যাই ঘটেছে সব কিছুই কিন্তু এই অনিয়মতান্ত্রিক যদি কিছু ঘটে থাকে সেখানকার মধ্যে আপনার সম্পৃক্ততা নেই, বরঞ্চ আপনি এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার আপ্রাণ চেষ্টা করেছেন। এই অভিযোগগুলো নিয়ে আপনার নানা রকম দ্বিমত রয়েছে, আসলে ব্যাপারটা কি মনে করেন আপনি? এই বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় 12 বছর। এখানে আমি চতুর্থ ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছি বর্তমানে। প্রথম ভাইস চ্যান্সেলর মাস 6 ছিলেন, দ্বিতীয় ভাইস চ্যান্সেলর একদিন কম 4 বছর, তৃতীয় ভাইস চ্যান্সেলর 4 বছর, আমি আর 3.5 মাসের মতো আমার এখন পর্যন্ত মেয়াদ আছে। এই রকম একটি অবস্থায় আমি দায়িত্ব পালন করেছি যখন দ্বিতীয় ভাইস চ্যান্সেলর মহোদয় জেলে গেছেন দুর্নীতির দায়ে। কোন বছর এটা? এটা আপনার উনি দায়িত্ব শেষ করার পরে, এবং উনি জেলে গেছেন এবং সেই মামলা এখনও চলছে, এখন জামিনে আছেন। প্রফেসর জলিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক, ডেপুটেশন এখানে ছিলেন। তৃতীয় ভাইস চ্যান্সেলরের প্রফেসর নুরুন নবী, তিনি আমার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের। পুরোটা সময় তাকে রীতিমতো আন্দোলন, বিক্ষোভ, নানান ঝামেলার মধ্যে সময় পার করতে হয়েছে, এবং আমি দায়িত্ব নেওয়ার পরে এই লিগেসিগুলো আমাকে বহন করতে হয়েছে। এবং এই সময়টার মধ্যে একদিনের জন্য কিন্তু ক্লাস পরীক্ষা বন্ধ হয়নি। মাঝখানে কর্মচারীরা 3-3.5 মাস স্ট্রাইক করেছিলেন। আমি বলেছি যে আপনারা আপনাদের দায়িত্ব যদি মনে করেন স্ট্রাইক করা করবেন, কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রমে বাধা দেওয়া যাবে না। অ্যান্ড দে লিসেন টু দ্যাট। আর আমি এখানে এসে চাকরি বাণিজ্য, ভর্তি বাণিজ্য শূন্য করে দিয়েছি, 0 টলারেন্স। এবং এই কারণে নানান রকমের লোকজন সংক্ষুব্ধ হয়েছে নানানভাবে, যে তাদের একটা র্যাকেট ছিল এবং সেই জায়গাটায় নাড়া পড়েছে। আর আমি আমার যে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট সেখানে পরিষ্কার করে একটা ক্লজ ঢুকিয়ে দিয়েছি, যে কোনো ধরনের তদবির লিখিত বা মৌখিক হোক তা কোনো অবস্থায় এন্টারটেইনড হবে না, এবং কোনো রকমের অনৈতিক লেনদেনের বিষয় যদি সংগঠিত হয়ে থাকে আবিষ্কার হলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে, এই শর্তে কেউ যোগদান। তো সেখানে যে আমরা কয়েকটি প্রিন্ট মিডিয়াও দেখেছি, সেটা বলছে যে আপনার মাকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে, বা ভাগনাকে পরামর্শক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাগুলো। দেখুন, আমার একটাই বোন, বোনের 6-7 বছরের একটা মেয়ে আছে। এত বড় ভাগ্নে থাকার তো কোনো সুযোগ নাই। আর আমার মা মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত 2টি নিয়োগ বোর্ডের মেম্বার, যেটা অ্যাসোসিয়েট প্রফেসর, এবং সেই মানে বোর্ডে ক্যান্ডিডেট হওয়ার জন্য এলিজিবল এখন পর্যন্ত কেউ আমরা দেখিনি আপনার, এবং মা আসেননি। সুতরাং আমি দেখা যাবে যে হয়তো মেয়াদ শেষ করে চলে যাওয়ার পরে হয়তো কোনো বোর্ড যদি কখনো হয়, সেই সময় হলে হয়তো উনি আসবেন। মানে আপনার মা এখনো সেখানে যে পদবি পেয়েছে সেখানে কাজ শুরু করেন না? এখনো শুরু করেন, মানে তো নিয়োগ বোর্ড একদিনের জন্য আপনার চাকরি না। এটা নিয়োগ দেওয়ার সময় একটা ইন্টারভিউ বোর্ড হয়, তার একজন সদস্য, এটা ধরেন ওই পদে কখনো যখন ইন্টারভিউ হবে
তখন তাদের ডাক পড়বে আর কি ইন্টারভিউ বিশেষজ্ঞ সদস্য তাদের কাছে। উনি তো একজন প্রফেশনাল পারসন ছিলেন, আপনার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন, বিপিএটিসির রেক্টর ছিলেন, মহাপরিচালক ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে। সেই জন্য ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বলে যে বিভাগটা, বর্তমানে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, তার আপার বোর্ডের উনি মেম্বার। আর আপনার আমাদের সমাজবিজ্ঞান সোশিওলজি শৃঙ্খলার মানুষ, মানে সেই জায়গা থেকে এই কথাগুলো উত্থাপিত হচ্ছে আপনার মাকে মুখরোচকভাবে, মানে বিষয়টা সমাজে যাতে একটা আলো। আমি নিজেও কলিমুল্লাহ ভাই, আমি একটু নিজেও বুঝে নেই, কারণ এগুলি হয় কি আমার মনে হয় মানে আপনি কি ক্লারিফাই করতে পারতেছেন না। প্রথম কথা হলো এটা স্পষ্ট কথা, এটা কি একটা পূর্ণকালীন চাকরি আপনার মাকে? ডেফিনেটলি না, ডেফিনেটলি। তাহলে এটা কি, এটা মানে একটি ডিপার্টমেন্টে, কথাটা বোঝার চেষ্টা করেন, একটি ডিপার্টমেন্টে ভর্তির উচ্চতর পর্যায়ে, যেটা অ্যাসোসিয়েট প্রফেসর বোর্ড, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর নিয়োগের যে বোর্ডে যে ইন্ডিপেন্ডেন্ট থাকেন, মেম্বার থাকেন ইন্টারভিউ বোর্ডে, বিশেষজ্ঞ সদস্য হিসেবে উনি ওই প্যানেলের একজন মেম্বার মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত। না ঠিক আছে, মহামান্য রাষ্ট্রপতি নিয়োজিত, কিন্তু দিস ইজ নট এ জব অ্যাজ সাচ। এবং সেটা তিনি অ্যাক্টিভিটি শুরু করেন না, ওনার অ্যাক্টিভিটি শুরু করার কিছু নাই তো, কারণ সেই বোর্ডে এখনো হয়নি। এটা হলো যে ওই রকম একজন অ্যাসোসিয়েট প্রফেসর ওই ডিপার্টমেন্টে নিয়োগের পরিস্থিতি আসতে হবে, তো আসলে না উনি দাওয়াত পাবেন বা ওনার কাছে কাগজপত্রগুলি যাবে ইভ্যালুয়েশনের এবং ইন্টারভিউ। ভাগনা বলতে যেটা বলতে চাচ্ছেন, সে ভাগনা বলছে আমার একটাই বোন এবং বোনের কোনো এত বড় মানে সন্তান নেই। এখন দূরবর্তী ভাগনা আছে কিনা এটা বলেন, কারণ এটা মানে একটা কেউ যখন ভাগনা বলতেছে তো কাকে বলতেছে, তার সাথে আপনার কি ধরনের ঘনিষ্ঠতা। মানে ভাগনা বলতে হলে ঠিক আছে ভাগনা না, বাট আপনার ঘনিষ্ঠ বা চাচাতো বোনের ঘরের ভাগনা, এরকম কিছু কিনা। জি, আমরা একটু ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর আপনার কাছ থেকে একটুখানি আসি। আমরা সামান্য একটু শুনলাম প্রফেসর ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছ থেকে, এবং আপনার কাছ থেকে শুনতে চাই যে দুটা বিষয় এখানে উত্থাপিত হয়েছে, সেই বিষয়গুলো প্রফেসর কলিমুল্লাহ যেটা বললেন তার মায়ের বিষয়টি এবং ভাগনার বিষয়টি, আমরা আরও আলোচনা যাব। তবে আপনি যদি একটু মন্তব্য করেন আসলে বিষয়টাকে নিয়ে আপনারা কীভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে বিশেষ উন্নয়ন প্রকল্প, এই প্রকল্প নিয়েই কথা হয়নি। উনি কথা বলেছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লিগেসি নিয়ে। এখন বিশেষ উন্নয়ন প্রকল্প নিয়ে যদি আমি বলতে চাই তাহলে আমি সেটা বলতে পারবো। বিশেষ উন্নয়ন প্রকল্প নিয়ে, যেই উন্নয়ন প্রকল্পটি 2015 সালের প্রকল্প এবং 2018 সালে শেষ হওয়ার কথা 30শে জুন। এই প্রকল্পে 3টি বিশেষ কম্পোনেন্ট রয়েছে। একটি কম্পোনেন্ট রয়েছে 1000 আসন বিশিষ্ট শেখ হাসিনা হল, আরেকটি কম্পোনেন্ট রয়েছে যে 3টি ব্লক বিশিষ্ট ডক্টর ওয়াজেদ মিয়া গবেষণা ইনস্টিটিউট ভবন, আরেকটি হচ্ছে যে স্বাধীনতা স্মারক। এই বিষয়গুলি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আর্কিটেক্ট প্রথম পরামর্শক নিয়োগ করা হয়। তারপরে সে পরামর্শকের ডিজাইন এবং নকশা অনুযায়ী টেন্ডার আহ্বান করা হয়। তাও 2016 সালের জুলাই মাসে কাজ শুরু হয়, যেটা 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে এটা নির্মাণ কাজ উদ্বোধন করে। এই কাজগুলো সঠিকভাবে চলছিল আমাদের যেই তথ্য উপাত্ত অনুযায়ী। তারপর ইতিমধ্যে আগের যে উপাচার্য, উনি তার স্বাভাবিক মেয়াদ শেষ করার পর নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর কলিমুল্লাহ। দায়িত্ব গ্রহণ করার কিছুদিন পর ওই যে একটি কমিটি আছে, বিশেষ কমিটি, যে সেই কমিটিতে একজনকে অন্তর্ভুক্ত করা হয়। তারপর দেখা গিয়েছে যে প্রথম পরামর্শক সে প্রথম পরামর্শককে কাজ করতে দেওয়া হয়নি, প্রথম পরামর্শককে বাতিলও করা হয়নি, তার সাথে কোনো সমঝোতাও করা হয়নি। দ্বিতীয় পরামর্শক নিয়োগ করা হয়। ইতিমধ্যে দেখা গিয়েছে যে এই যে নির্মাণ কাজটি ডিজাইন নকশা সব কিছু চেঞ্জ করা হলো এবং সেটা দীর্ঘ 2 বছর পর সেই নকশাটি সাবমিট করা হলো। ইতিমধ্যে কাজ স্থগিত হয়ে যায়। তারপর আমাদেরকে বলা হলো যে কেন কি হয়েছে সেটাকে দেখতে। আমরা সেটা ইনভেস্টিগেশন করেছি। ইনভেস্টিগেশন করে আমাদের রিপোর্ট আমরা 24 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে জমা দিয়েছি। যেটা আমি বলতে চাই যে প্রথম পরামর্শকের সাথে কোনো ধরনের সমঝোতা না করে, তার কন্ট্রাক্ট বাতিল না করে দ্বিতীয় পরামর্শক নিয়োগ করার যৌক্তিকতা কতটুকু, এটা প্রফেসর কলিমুল্লাহ ব্যাখ্যা করতে পারবেন। এবং আরেকটি জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, এই দীর্ঘসূত্রিতার কারণে এবং পরিবর্তনের কারণে প্রকল্প ব্যয় 97 কোটি টাকা থেকে বেড়ে 202 কোটি টাকা হয়ে যায়। এই প্রকল্প ব্যয় বৃদ্ধি করার পরে, যেমন শেখ হাসিনা হল আগেও ছিল 1000 আসন বিশিষ্ট,
এখন এটা 1000 আসন বিশিষ্ট। আগে যেখানে কন্ট্রাক্ট মূল্য ছিল 47 কোটি 52 লক্ষ টাকা, সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে আরো 55 কোটি টাকা, এটা বেড়ে গিয়েছে। তাহলে আমার আসন সংখ্যা কিন্তু 1000-ই আছে। আমি সেই বিতর্কে যাব না। যেটা হচ্ছে যে যেটা আমরা দেখেছি যে আগের পরামর্শকের সাথে কোনো ধরনের সমঝোতা না করে তাকে বিরত রাখা হলো কাজ থেকে, দ্বিতীয় পরামর্শক নিয়োগ করা হলো, তাতে দীর্ঘসূত্রিত হয়েছে প্রকল্প। আলমগীর, আমরা বিষয়টা বুঝেছি, নাইম ভাই কথা বলেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, এই যে বললেন যে 97 কোটি টাকা থেকে 202 কোটি টাকা বেড়ে গেল, কত টাকা খরচ হয়েছে বলে মনে করছেন আপনি এই পর্যন্ত? এই যে রিভাইজ প্রপোজাল গিয়েছে, কিন্তু এখানে কোনো অর্থ ব্যয় করা হয়েছে কিনা সেটা অনুমোদিত হয়নি, অনুমোদনই হয়নি। আগের বাজেটই আপনি আছেন, এটা তো অনুমোদনের জন্য যায়নি এখনো। আচ্ছা, কাজ থেমে গিয়েছে, তার জন্য জি ডক্টর আলমগীর। জি ডক্টর আলমগীর, আমি শুধু ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আমি একটা জিনিস বলি। প্রথমত আপনি বলছেন যে এটার যে অরিজিনাল ডিজাইন প্ল্যান থেকে এটা বিচ্যুতি হয়েছে। এখন এইখানে ডক্টর কলিমুল্লাহর যে প্রতিবাদটা, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে ব্যত্যয়টা ওনার পূর্বসূরির আমলে হয়ে গেছে, অর্থাৎ ফাউন্ডেশন এবং প্লিন্থ লেভেল পর্যন্ত কনস্ট্রাকশন হয়ে গেছে বিফোর হি জয়েন্ট অ্যাজ দি ভাইস চ্যান্সেলর। তাহলে একটা বিল্ডিং, এবং সেটা উনি বারবারই বলছেন, আমার সাথে এর আগে অনুষ্ঠান আপনিও ছিলেন ভাই, তো এগুলি শুনে শুনে আমার যেটা মনে হলো যে তাইলে উনি কিভাবে এই ব্যত্যয়টার জন্য দায়ী হন? কারণ প্লিন্থ লেভেল পর্যন্ত যখন একটা কনস্ট্রাকশন হয়ে যায়, তারপরে এই কনস্ট্রাকশনটাকে আর ভিন্নভাবে অরিজিনাল ডিজাইনে আনার তো স্কোপ থাকে না, এক। দুই হচ্ছে, আর ওই যে পরামর্শকের ব্যাপারটা হচ্ছে, ওই পরামর্শক নিয়োগই করা হয়েছিল ফর এ ইয়ার, মানে তার একটা টেনিওর ছিল 1 বছরের। তো 1 বছর পরে উনি নতুন পরামর্শক নিয়োগ করেছেন বটে। তো এখানে এই যে দায় দায়িত্বের ব্যাপারটা আমি একটু বুঝতে চাই। আপনারা কি জানেন যে প্লিন্থ লেভেল পর্যন্ত কলিমুল্লাহ সাহেবের দাবি অনুযায়ী উনি জয়েন করার আগেই কনস্ট্রাকশনটা হয়ে গিয়েছিল? যে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, জি, আমরা দেখেছি যে আগের যে নকশা ছিল সেই নকশা পরিবর্তনের কোনো কারণ নেই, এবং আগের যে এরিয়া ছিল সেই এরিয়ার উপরেই আছে। শুধুমাত্র এই শেখ হাসিনা হলের আগে যেখানে টয়লেট ছিল 325টি, সেখানে এখন টয়লেট করা হচ্ছে 725টি, এবং যত টয়লেটগুলো হয়েছে সবগুলো হয়েছে উপরের দিকে, ক্যান্টিলিভার করে দেওয়া হয়েছে, যে প্লিন্থ লেভেল সেটা চেঞ্জ হয়নি। অর্থাৎ আগের যে উপাচার্যের আমলে যে নকশা বহির্ভূত কোনো কাজ হয়েছে বলে আমরা পাইনি। নকশা বহির্ভূত যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো পরবর্তীতে হয়েছে, নতুন পরামর্শক নিয়োগ করার পর থেকেই সব কাজগুলো নকশা বহির্ভূত হয়েছে। আপনি আগে যেখানে একটা ইউনিফর্ম হল ছিল, যেখানে প্রত্যেকটি রুম 4 আসন বিশিষ্ট ছিল, এখন এক একটা রুমের সংখ্যা হচ্ছে কোনোটা ডাবল সিটেড, কোনোটা ট্রিপল সিটেড, কোনোটা 4 জন আসন, কোনোটা 10 জন আসন। এখন আপনি দেখেন একটা হলে, মেয়েদের হলে যেখানে 1000 আসন, বাংলাদেশের পার্সপেক্টিভে সেখানে 325টি মাত্র টয়লেট ছিল, এখন নতুন ডিজাইনে সেখানে 725টি টয়লেট। আগে যেখানে ভেন্টিলেশনের জায়গা ছিল সেই জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই নঈম ভাই কথা বলবেন, কিন্তু প্রথম কথা একটা স্পষ্ট, সেটি হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ আলমগীর, আপনি যেটা বলছিলেন 97 কোটি টাকার জায়গায় 202 কোটি টাকা যেটা প্রস্তাব আকারে গিয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত পাস হয়নি বা সেটার কার্যক্রম শুরু হয়নি। আর আপনি যে ইনফ্রাস্ট্রাকচারাল যে চেঞ্জিং কথা বলছেন, সেটার কি কার্যক্রম শুরু হয়েছে নাকি শুরু হয়নি? সেটা অলরেডি শুরু করে দিয়েছে। আচ্ছা, তাহলে বাজেট পাইনি এখনো নাকি? না, বাজেট তো পাইনি, যেহেতু আগের বাজেটে এখন তো পুরো কাজ শেষ হয়নি। যখন তারা বুঝতে পেরেছে যে তারা রিভাইজ করেছে, এখন রিভাইজ করার উদ্দেশ্যটা কি সেটা আমি বলবো না, যেহেতু আমি রিভাইজ করার পরও আমার ছাত্রীর আসন সংখ্যা আগে 1000 ছিল, এখনো 1000, যেখানে আগে ব্যয় ছিল 47 কোটি টাকা, আর এখন ব্যয় হচ্ছে 47 কোটি প্লাস 55, তাহলে 55 কোটি টাকা ব্যয় বেড়ে গিয়েছে, অথচ আমার আসন সংখ্যা বাড়েনি। তাহলে আমি কিভাবে জাস্টিফাই করব? না, আপনি তো বলছিলেন যে, আমরা জাস্ট বুঝার জন্য, আমি আর নাইম ভাই এখানে বুঝার জন্য, আপনি তো বলছিলেন যে সেখানে টয়লেট 325টার জায়গায় বাড়ানো হয়েছে, ডাবল করা হয়েছে, এখন 725টি টয়লেট, 725। জি, আচ্ছা, তাহলে সেখানে তো একটা ব্যয় বাড়বে। আপনি যেটা বলছেন যে 1000 সিটকে সামনে রেখে ফ্যাসিলিটেট তো আরো বেশি করা সম্ভব।
আপনার তো একটু বারান্দা বাড়ানো যেতে পারে, আপনার একটু বসার বাহিরের যে স্পেসটা সেটা বাড়ানো যেতে পারে, আপনার এই এই জায়গার মধ্যে তো ব্যয় বাড়তে পারে। না, আমরা এর কোনো যুক্তিকতা খুঁজে পাইনি। ওই ভিজিটেড ফিজিক্যালি, আমরা কোনো যুক্তিকতা খুঁজে পাইনি। কেউ যদি যুক্তিকতা খুঁজে পায় তাহলে আমার বলার কিছু নেই। এখানে এখানে আপনি ইঞ্জিনিয়ার মানুষ। আমি একটু আলমগীর ভাই, এটা ইন্টারেস্টিং একটা আলোচনা। প্রথম কথা হলো, দেখেন আপনি যৌক্তিকতার প্রশ্ন তুলতেছেন। এখন 1000 মানুষের জন্য 700 টয়লেট কি ভালো না 300 টয়লেট ভালো? তো যে কেউ বলবে কমন সেন্সে যে টয়লেট যদি একটু বেশি থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এটা কিন্তু একটা পজিটিভ ডেভেলপমেন্ট। নাও ইউ মে আর্গিউ যে আমার অ্যাকোমোডেশন ইজ ফার মোর ইম্পর্টেন্ট দেন টয়লেট, নাম্বার অফ টয়লেটস। বাট আমি বলছি যে এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার হইতে পারে। কেউ মনে করতে পারে যে না, টয়লেট সুবিধাটা আমি বাড়াই, যাতে মানে এখানকার মেয়েরা একটু স্বাস্থ্যসম্মতভাবে টয়লেট ব্যবহার করতে পারে। আর মূল যে আপনি পরিষ্কারই বলতেছেন, আমি জানি না আপনি কতটা নিশ্চিত, কারণ ইনসিস্ট করতেছেন ডক্টর কলিমুল্লাহ যে উনি ওনার যে মূল কাঠামোর এরিয়া, এটা ডিস্টোর্ট করা হয়েছে অরিজিনাল নকশা থেকে। প্রথম যে নকশা ডিপিপিতে, উনি কিন্তু সুনির্দিষ্ট বলছেন যে ডিপিপিতে যে নকশা ছিল সেই নকশা অনুযায়ী ফাউন্ডেশন হয় নাই। এই আমি আবারও বলছি, ওনার রেফারেন্সটা হচ্ছে ডিপিপির ডিজাইন, এবং যেই ডিজাইনে ফাউন্ডেশন হয়েছে ইজ নট দি সেম, এটা অনেক বাড়ানো হয়েছে। আপনি এই ব্যাপারটা জানেন কিনা বা আপনাদের পর্যবেক্ষণে এসছে কিনা? আমরা যেটা পুরো প্লিন্থ এরিয়া প্রতিটা লেভেল থেকে আমরা হিসাব করেছি যে এখানে কোনোটা বাড়ানো হয়নি। যদি ওনার কাছে প্রথমেই এটা ধরা পড়তো তাহলে ওনার উচিত ছিল প্রথমেই এই নকশাটাকে পরিবর্তন করা। আপনি খুব ভালোভাবে জানবেন যে আমি যখন একটা নকশা তৈরি করি যেখানে 1000 আসনের ছাত্রীরা থাকবে, সেখানে প্রত্যেকটি ফ্যাসিলিটিস একজন আর্কিটেক্ট সবকিছু হিসাব নিকাশ করে, ক্রস ভেন্টিলেশন, তারপর আমাদের দেশের কোনো হলেই এয়ার কন্ডিশন থাকে না, সুতরাং আমাদের ক্রস ভেন্টিলেশন লাগবে, আলোর এবং বাতাসের আসা যাওয়া লাগবে। আমি যদি একটা হলে যেখানে প্রত্যেকটা রুমের আসন ছিল 4 আসন বিশিষ্ট, একটা ইউনিফর্মিটি ছিল, সেটাকে যদি আমি হুট করে একটা 2 আসন, একটা 3 আসন, একটা 10 আসন করি, এবং আমরা দেখেছি যে টয়লেটগুলো ক্যান্টিলিভার করে দেওয়া হয়েছে, যেটা টয়লেটের জন্য আগে ডিজাইন করা হয়নি। এখন আপনি যখন ডিজাইনটাকে ডিস্টর্টেড করবেন তখন এর সকল সৌন্দর্য স্বকীয়তা হারিয়ে যাবে, এবং এটা আরো বরং ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করেছে। ক্রস ভেন্টিলেশন বন্ধ হয়ে গিয়েছে, ওইটা এখন একটা রিয়েক্টরের মতো হয়ে গিয়েছে, চারিদিকে বন্ধ। এটা হতে পারে না। এটা আমি প্রফেসর কলিমুল্লাহকে বলবো, ওনার অজ্ঞাতসার এটা হয়েছে কিনা আমি জানি না। উনি কি রিভাইজ ডিজাইনটা দেখেছেন? এবং সাথে সাথে কিন্তু আমি 55 কোটি টাকা বাড়িয়ে দিয়েছি। আপনি চিন্তা করেন, আমাদের মতো দেশে যেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রীদের আবাসন সংকট রয়েছে, আমার যে বিল্ডিংটি 2018 সালে হওয়ার কথা ছিল, যার কস্ট ছিল 47 কোটি টাকা, তাহলে আমি 1000 আসন রেখেই এই বিল্ডিংটাকে আবার রিভাইজ করলাম, আমি আরো 55 কোটি টাকা বাড়িয়ে দিলাম। আর আজকে 2021 সালে এসে আমি বলছি যে ওই বিল্ডিং এর এখন 50% কাজও শেষ হয়নি, এবং আমি ঝুঁকিপূর্ণ করে ফেলেছি। এখন এই কাজটি যদি আমার করতে হতো তাহলে তো এটা যুক্তিকতা আমার জানা নাই। আমি এই ব্যাপারে আলমগীর ভাই, এটা ইন্টারেস্টিং। আমি কিন্তু আই এম ট্রাইং টু লার্ন। আমি আপনাকে আরো একটা প্রশ্ন করব, পার্টিকুলারলি as I came to know from you now that you are an engineer by training. তো আপনি যেহেতু একজন ইঞ্জিনিয়ার, আপনি আমাকে একটু বুঝান। আই আন্ডারস্ট্যান্ড যে এটার 47 কোটি টাকা এটার বাজেট ছিল, এটা আরো 50 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি বেড়ে গেছে নাও, এবং এটা বেড়ে গেছে ডিউ টু ওয়ান অফ দি থিংস হলো যে টয়লেট অনেক বাড়ানো হয়েছে। কিন্তু আমি অনেস্টলি জানতে চাই যে এটার প্রাক্কলিত ব্যয়, এটার যে বাজেট, ধরেন এটা যদি একই প্ল্যানে করা হইতো, আর ইউ শিওর যে এটার বাজেট বাড়তো না? কারণ আমরা কিন্তু আমরা অনেক প্রজেক্টে দেখি এটা অরিজিনাল বাজেটে যেটা থাকে একই জিনিস আমরা 4 বছর পরে যখন শেষ করি দেখা যায় যে এটা 50% 60% কস্ট বেড়ে যায়। এটা কিন্তু আমরা নিয়মিত দেখি, এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে এগুলি নিয়ে অনেক কথাও বলেন যে কেন বারবার প্রজেক্ট কস্ট বাড়বে এটসেট্রা এটসেট্রা। তো তার মানে আমার প্রশ্ন, ধরেন এই এডিশনাল কস্টগুলি ইনকার করা হচ্ছে না, তাতে কি 47 কোটি টাকায়
সঙ্গতভাবেই এই প্রজেক্টটা শেষ হইতে পারত। এক নাম্বার 2 হলো যে আমরা উনি যে দাবি করতেছেন, যেহেতু আমি এখন ওনার পাশে আছি, ওনার কাছ থেকে কাগজগুলি নিয়ে একটু দেখার সুযোগ হয়েছে, উনি বলছেন যে আগের কন্ট্রাক্টরকে ইভেন তার কনসালটেন্টের যে ফি এটা অলমোস্ট পুরো টাকাটাই আগে দিয়ে দেওয়া হয়েছে, এবং উনি দাবি করছেন তার প্রতিবাদে যে এটা ক্যাশ চেকে দিয়ে দেওয়া হয়েছে। এইগুলি কি আপনাদের অবজারভেশনে এসছে যে তখনও কিছু অনিয়ম হয়েছিল এই জাতীয়? যেটা আনমিউট করে নিতে শেখ হাসিনা হলের প্রাক্কলিত ব্যয় ছিল 51,35,00,000 টাকা। তারপর যখন এটা টেন্ডার হয়, যে এগ্রিমেন্ট নোয়া দেওয়া হয়, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড কন্ট্রাক্টরকে দেওয়া হয়, সে রাজি হয়েছে 47,52,00,000 টাকা। দিস ইজ অ্যান ওপেন কম্পিটিশন। যখন ওপেন কম্পিটিশনে কেউ কাজ পায়, দেন হি ইজ বাউন্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন দ্য কস্ট। সে 47,52,00,000 টাকায় তাকে কাজটি শেষ করতে হবে। এই কাজটি 2018 সালে জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা। সুতরাং আর পরামর্শক যে ছিল প্রথম, সে পরামর্শক সকল ডিজাইন জমা দিয়েছে, তার পরামর্শক ফি ছিল 1,25,00,000 টাকা। তাকে 97 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সে এখনো 28 লক্ষ টাকা পায়। আর তার সাথে কন্ট্রাক্ট ছিল সে টপ সুপারভিশন করবে। কন্ট্রাক্টটা যদি আপনি দেখেন, কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত শেষ টপ সুপারভিশন করবে, তাকে কিন্তু 28 লক্ষ টাকা এখনো দেওয়া হয়নি। সুতরাং আমি শিওর যে এই কাজটি 47,52,00,000 টাকাই ওই কন্ট্রাক্টর করতে বাধ্য, যেহেতু তার সাথে বিশ্ববিদ্যালয়ের এগ্রিমেন্ট রয়েছে। এবং এই কাজটি 2018 সালে জুন মাসের মধ্যে শেষ হতো। 1000 ছাত্রীকে আমরা ওই আমি জাস্ট ফাইনাল একটা কথা, আলমগীর ভাই, আপনি এমন ইঞ্জিনিয়ার, আমরা কিন্তু সাংবাদিক হিসেবে হামেশাই দেখি এই ঢাকা চিটাগং হাইওয়ে বলেন, যে কথাই বলেন, এই কন্ট্রাক্ট হওয়ার পরেও দ্বিতীয়বার তৃতীয়বার বাজেট রিভাইজড হয়। নানান যুক্তি দেখিয়ে এত স্বল্প পরিসরে আলোচনা করা যায় না। বাট আমি একটু অবাক হচ্ছি যে আপনি এত কনফিডেন্ট যে কন্ট্রাক্টর একবার এগ্রি করেছে বলে সে বাধ্য। বাংলাদেশে তো এটা আমরা দেখি না আলমগীর ভাই, আপনি কি শিওর যে বাংলাদেশে এটাই প্রচলিত, এইভাবে কমই হয়? আমি আপনাকে একটু উদাহরণ দেই। আমি 8 বছর একটা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি 122-23 কোটি টাকার প্রকল্প সাকসেসফুলি কমপ্লিট করেছি। এটা যদি আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ে IMET তে খোঁজ নেন, তাহলে এটার একটা উদাহরণ হিসেবে আপনি পাবেন। হয়তো সে 2018 সালের জুন মাসে কাজটা শেষ করতে পারতো না, কিন্তু সে হয়তো 2018 সালের ডিসেম্বরে শেষ করতো। কিন্তু আমি তাকে 1 পয়সাও বেশি দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ আমি টাকা কোথা থেকে দিব? সে তো আমার সাথে এগ্রিমেন্ট করেছে। এখন তাহলে যদি বেশি দিতে হতো, তাহলে ওই প্রকল্পটাকে আবার রিভাইজ করা হতো। তো জেনারেলি আপনার ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প এইভাবে রিভাইজ হয় না। এটা হয় রোড, বড় মেগা প্রজেক্ট। 47 কোটি টাকার প্রকল্প রিভাইজ করার ধারণা খুব কমই দেখা যায়। এটা যদি বড় খুব প্রকল্প হতো, অন্য ধরনের বিষয় থাকতো, তাহলে সেখানে রিভিশনের ব্যাপারটা আসতো। আর এটা শুধু এই ক্ষেত্রে শুধু টাইম এক্সটেন্ড করা হয়, কিন্তু টাকা বাড়ানোর ক্ষমতা প্রফেসর কলিমুল্লাহরও ছিল না, আর রুকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ছিল না। যদি টাকা বাড়াতে হতো, তাহলে নতুন করে আবার বলতে হতো। কন্ট্রাক্টর কিভাবে বলবে? সে তো এগ্রিমেন্টে গিয়েছে, তার লস হলো, সে ওই টাকায় কাজটা করতে হতো। ডক্টর আলমগীর, আমি একটুখানি প্রফেসর কলিমুল্লাহ একটু যদি আপনি যুক্ত হন, একটু যদি কিছু আপনার মন্তব্য থাকে। আমি যেটা বলতে চাই যে মূল যে কন্ট্রাক্টর, তাদের কাউকে কিন্তু আমরা পরিবর্তন করিনি। দে আর স্টিল দেয়ার, এবং তারা ওই বাজেটের মধ্যেই কিন্তু কাজ করছে। আমরা কিন্তু যে প্রস্তাবটার কথা উনি বলছেন, সেটাও একটা পদ্মা সেতুর মতো, মানে যেটা হয়নি, হওয়ার সম্ভাবনা মনে করে অনেকে দুর্নীতির নানান রকমের কথা বলেছেন, যেটা পরবর্তীতে দেখা গেল পুরোটাই হোক্স। এরকম একটা হোক্স ইস্যু এখানে নিয়ে আসা হয়েছে। আর বারংবার যেটা এড়িয়ে যাওয়া হচ্ছে যে 17,947 বর্গফুট এরিয়া বাড়ানো হয়েছে আপনার একটি ক্ষেত্রে, আরেকটি ক্ষেত্রে 3,830 বর্গফুট এরিয়া বাড়ানো হয়েছে প্লিন্থ লেভেলের আগেই, যেটা গ্রস ভায়োলেশন। 17,000 আর 3,000, 17,000 মানে প্রায় 20,000 স্কয়ার ফিটের অতিরিক্ত মানে নকশার বাইরে গিয়ে করা হয়েছে। এটা মানে গোড়াতেই আদতে যেটা বারংবার উদ্দেশ্যমূলকভাবে এড়িয়ে যাওয়া হয়েছে।
জি, আর যে 47 কোটি টাকা থেকে যে বাড়তি যে টাকাটা বলা হয় সেটা তো এখনো পাস হয়নি, সেটা পাওয়া যায়নি। ডেফিনেটলি আমরা চাইনি, বরং আমাদের হাতে 18.5 কোটি টাকা ছিল, সেটা আমরা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। পরবর্তীতে সর্বশেষ 60 লাখ টাকার মতো ছিল হাতে, সেটাও আমরা জমা দিয়ে দিয়েছি। 18.5 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে, এটা কি আপনার নলেজে আছে? আমাকে বলছেন? জি বলছি মিস্টার আলমগীর। আমি এখানে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, উইথ ডিউ রেসপেক্ট টু প্রফেসর কলিমুল্লাহ, উনি খুব অভিজ্ঞ মানুষ। আমরা এমন কোনো ডকুমেন্ট পাইনি যে উনি যাওয়া মাত্র উনি দেখেছে যে ব্যত্যয় ঘটেছে, অর্থাৎ এই ডিজাইনের নকশা বহির্ভূত কাজ হয়েছে, এটাকে রিভাইজ করার দরকার, এর ডেফিনেটলি এর চেঞ্জ করা দরকার, কিন্তু এটা আমরা পাইনি। আমরা পেয়েছি। আলমগীর ভাই আপনাকে একটু মাঝখানে কথা বলি, মানে এটা আলোচনাটা ইন্টারেস্টিং করার জন্য এবং এটা মিনিংফুল করার জন্য আপনি কিছু বেয়াদবি নিয়েন না। মানে আপনি বলছেন যে আপনি পাননি, কিন্তু ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে ডক্টর কলিমুল্লাহ পাবলিকলি একদম একটা ফিগার দিতেছে, কিন্তু দুইটা স্কোপে 17,000 3,000 প্লাস মাইনাস যুক্ত করে প্রায় মোর দেন 20,000 স্কোয়ার ফিট ফাউন্ডেশন লেভেলেই ব্যত্যয় করে এক্সপান্ড করা হয়েছে। এখন এত বড় একটা কথা একজন সিটিং ভিসি বলতেছেন, এটা আউটরাইট রিজেক্ট করা আমার জন্য আপনার তথ্যপাত্র আছে কিনা এক। আর দ্বিতীয়ত হইল যে উনি তো একটা রিভাইজড প্রপোজাল দিয়েছেন সম্ভবত, যেটার জন্য এডিশনাল টাকা চেয়েছেন, কিন্তু এখন যে কাজ চলতেছে সেটা অরিজিনাল কন্ট্রাক্টরই করতেছে। আমি কিন্তু এখনই জানলাম অরিজিনাল কন্ট্রাক্টরই কাজটা এখনো করতেছে। তো এবং সেটা কয়েকটা পাঁচটা ফ্লোর আপাতত হয়েছে এবং হ্যাঁ 10টার মধ্যে, এবং এখানে আনস্পেন্ট মানি এখন কতটা রয়ে গেছে? 1 টাকাও নাই, সব টাকা ফেরত দিয়ে না ফেরত দিয়েছেন। তার মানে তো সরকারি কোষাগারে ওনার 18 কোটি টাকা জমা আছে প্লাস সামথিং। তো এখন ওই টাকাটা আসলে তো আরো অনেক দূর কাজ এমনিতেও করে ফেলা যাবে মোটামুটি। সো এটার মধ্যে আমি একটা বড় রকম ব্যত্যয় আমি ঠিক জানি না। আলমগীর ভাই আপনার কি মনে হয় 18 কোটি টাকা যদি গভর্নমেন্টের ঘরে 19 কোটি টাকা যদি ফেরত গিয়ে থাকে, এটা তো আবার ঘুরে আসতেই পারে আবার ফিরে? না, আপনাকে আমি বলি যে সরকার তো টাকা ফেরত দেওয়ার জন্য বলেনি, সরকার টাকা খরচ করার জন্যই দিয়েছে, কিন্তু আপনি কাজটা শেষ করতে পারেননি। আপনি সেটা শেষ করতে পারেন, আপনার শেষ করার কথা ছিল 2018 সালের জুন মাসে। 2019 আমি একটু বলছি 2019 অর্থ বছরে যখন প্রকল্পগুলা যাচাই বাছাই করা হলো, তখন দেখা গেল যে ওই বিশ্ববিদ্যালয় তাদের এই টাকা খরচ করার অনুমতি পাচ্ছে না। কারণ কি, তারা এই সময় অনুমোদিত ভাবে নকশা চেঞ্জ করে ফেলেছে। তখন তারা এই জিনিসটাকে জায়েজ করার জন্য না কি করার জন্য, এটা প্রফেসর কলিমুল্লাহ বলতে পারবে। তাহলে 2020 সালে গিয়ে তখন রিভাইজড প্রকল্প RDPP জমা দেওয়া হয়েছে। RDPP জমা দেওয়ার পর আমরা দেখতে পেলাম যে প্রকল্পের আগে কস্ট ছিল 97 লক্ষ টাকা, আর যে প্রকল্পটি 2018 সালের জুন মাসে শেষ হওয়ার কথা, বিভিন্ন কারণে টাইম বাড়ানো হয়েছে। প্রথমে জুন 2019, তারপরে জুন 2020। তাহলে এই কাজটি শেষ হয়নি, এখন আবার নতুন করে ডিপিপি জমা দেওয়া হয়েছে। ডক্টর আলমগীর 18 কোটি টাকা জমা দেওয়ার কথা বলা হচ্ছে বা 19 কোটি টাকা, সেটা কি জমা দেওয়ার তথ্য আপনাদের কাছে আছে কিনা? সেটা ইট ইজ নট দ্য ইম্পর্টেন্ট ইস্যু। না ইম্পর্টেন্ট ইস্যু প্রশ্ন না, তথ্যটা আছে কিনা আপনার কাছে? আপনারা জানেন কি 18 কোটি টাকা খরচ করতে পারে না, সেটা তো আছে। যত ওই 47 কোটি 52 লক্ষ টাকার মধ্যে সম্ভবত 37 কোটি কত লক্ষ টাকা দেওয়া হয়েছে, আমি ঠিক বলতে পারবো না, আমার কাছে এই মুহূর্তে কোনো ডকুমেন্ট নাই। সেটা আমাদের রিপোর্টে আছে। জি নিশ্চয়ই রিপোর্ট, সেখানে রিপোর্টে পরিষ্কার বলা আছে যে কত টাকা। কিন্তু মূল কথা হলো যেই প্রকল্পটি 47 কোটি 52 লক্ষ টাকা 2018 সালে জুন, না এটা তো স্পষ্ট আপনার কাছ থেকে হ্যাঁ বা না। আমরা অন্য আলোচনা যেতে চাই। নিশ্চয়ই আপনি কি আলমগীর ভাই, এটাও একটা লাস্ট কথা, যেই প্রজেক্টটা শুরু হলো ওনার পূর্বসূরির আমলে, এখন আপনি এটার বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা এবং অন্যান্য জিনিসের জন্য এককভাবে ওনাকে দায়ী করাটা নৈতিকভাবে কারেক্ট হয় কিনা? কারণ এটা তো শুরু উনি করেন নাই। শুরুতে যদি কিছু সমস্যা থেকে থাকে, আমরা ওনাকে দায়ী করেছি, উনি কোথায় পেয়েছে? না দায়ী মানে আপনি এখনো বলতেছেন যে ওনার, আপনি বলতেছিলেন যে উনি শেষ করার কথা ছিল, শেষ করতে পারে নাই।
আমরা উনি দায় নিবে কি নিবে না এটা ওনার দায়িত্ব। ওনার একটা অর্গান আছে, ওনার বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, কারা এটা করেছে ওনাকে যুক্তি দেখাতে হবে কেন পরামর্শক চেঞ্জ করা দরকার হলো। এবং এই কথা নাই যে একটা কাজ চলমান কাজ থাকা অবস্থায় মাঝখান দিয়ে পরামর্শক চেঞ্জ করা হলো এবং পরামর্শক চেঞ্জ করার পর আমার প্রকল্পের কস্ট বেড়ে গেল, কস্ট ডাবল হয়ে গেল, তাহলে যে কেউ তো প্রশ্ন করতেই পারে। আজকে যদি পরামর্শক চেঞ্জ করার কারণে আমার প্রকল্প গতি পেত, প্রকল্পের কস্ট কমে যেত, তাহলে সবাই তো বাহাবা দিত। প্রকল্প স্থবির হয়ে গেল, প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য বলা হলো, প্রকল্প রিভাইজ করা হলো, প্রকল্পের কস্ট ডাবল হয়ে গেল, তাহলে প্রশ্ন তো উঠতেই পারে। আমরা একটু যুক্ত করে নিতে চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং পূর্ত কমিটির যিনি হেড অধ্যাপক ডক্টর আর.এম. হাফিজুর রহমানকে। আমি একটুখানি ডক্টর আর.এম. হাফিজুর রহমান আপনার কাছে একটুখানি, যেহেতু আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে অনলাইনে ছিলেন না, আপনাকে একটু জানিয়ে রাখি যেটি হচ্ছে গিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর সাহেব যেটি বললেন সেটি হচ্ছে 97 কোটি টাকা থেকে বেড়ে 202 কোটি টাকা হয়েছে, নকশা বহির্ভূত কাজ করা হয়েছে তিনি দাবি করেছেন। প্রফেসর করিমুল্লাহ যেটি বলছেন ওখানে 20,000 স্কোয়ার ফিটের মতন অলরেডি সেখানে কনস্ট্রাকশন স্পেস বাড়ানো আছে, আগের কন্ট্রাক্টর দিয়ে কাজ করানো হচ্ছে, কোথাও কোনো রকমভাবে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। কিন্তু ডক্টর আলমগীর বলছেন পুরাতন কনসালটেন্টের সাথে যোগাযোগ না করে নতুন কনসালটেন্টকে নিয়োগ করার কারণের জন্যই এইটা খরচ যে বাড়ার কথা সেটা বলা হচ্ছে। আপনি যেহেতু এই কমিটির হেড হিসেবে এটার সাথে যুক্ত রয়েছেন, আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম, সবাইকে আমি সালাম জানাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আমি যেটা বিষয় হলো, আমি এই পুরো ব্যাপারটাকে 3টা অংশে ভাগ করতে চাই। নূর নবী স্যারের সময় থেকে কাজ শুরু হলো, যেটা 2017 সালের 4 জানুয়ারি আমরা কাজের উদ্বোধন করলাম। নূর নবী স্যার মে মাসে চলে গেলেন, কলিমুল্লাহ স্যার জুন মাসে আমাদের বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে যোগদান করলেন। প্রথমে যে কাজটা শুরু হলো, শুরুতেই 20,000 স্কোয়ার ফিটের মতো লিঙ্ক পর্যন্ত কাজটা করা হয়েছিল। অর্থাৎ শুরু থেকেই একেবারে ভূগর্ভস্থ থেকে ইয়া পর্যন্ত কাজ আগে করা ছিল। সেখানে গিয়ে আমরা মানে বর্তমান উপাচার্য মহোদয়ের সময় কাজ শুরু। তাহলে চেঞ্জ যদি কিছু হয়ে থাকে তাহলে শুরুতেই তো চেঞ্জ হয়ে গেছে, এবং ওইটাকে ধরে আমি হেড বলতে আমি ওইখানে একটা দায়িত্ব পূর্ত কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব পালন করব। তখন আমরা ওইটা দেখতে পারলাম, তখন আমরা কিন্তু একটা খোলা চিঠি দিছি সব জায়গায়, জি, যে যে জায়গাগুলো সংশ্লিষ্ট এর সঙ্গে সব জায়গায় খোলা চিঠি দিয়ে ওই কাজের অনিয়ম আমরা তুলে ধরি এবং বিজ্ঞপ্তি দিয়ে ওই আগের কনসালটেন্টের সঙ্গে কথা বলে তারপরে আমরা নতুন বিজ্ঞপ্তি দিয়ে কনসালটেন্ট নিয়োগ করেছি। এরপরে আমরা কাজ শুরু করেছি। কাজ শুরু করতে যে বিলম্ব, সেটা আগে কিন্তু কিছু হয়ে গেছে। শ্রদ্ধা আলমগীর স্যার যেটা 18 সালের কথা বলতেছেন, এই বিলম্ব কিন্তু আগে অনেকটা হয়ে গেছে। আমরা 17 সালে 4 জানুয়ারি কাজটা শুরু হয়েছে, যেটা 16 সাল বা 15 সালের মাঝামাঝি থেকে শুরু হওয়ার। তো ওদিকেই কিছু সময় চলে গেছে। তারপরে থেকে আমরা সময় বাড়াচ্ছি এবং আগের যে কনসালটেন্ট ছিল সেই কনসালটেন্ট এনডোর্স করতে গেলে আমাদের কিন্তু আরডিপিপি করতেই হতো, আমি যতটুকু বুঝি। আচ্ছা, আমরা সেই আরডিপিপি কিন্তু জমা দিয়েছি, আরডিপিপি এখনো পাস হয়নি। আচ্ছা, যাচাই বাছাই করার জন্য এই কাজগুলো চলছিল। এটা তো পদ্মা সেতুর মতো আগে দুর্নীতির প্রসঙ্গটা আসলো কেন আমি এটা বুঝিনি। জি জি, আমি আপনাকে ছোট ছোট কয়েকটা প্রশ্ন, আমাদের প্রস্তাব পাস হয়নি। জি, আর যেটা ওই টয়লেট বা এটার কথা বলা হচ্ছে, এটা তো ডিজাইনের প্রসঙ্গ। আমরা আরডিপিপি এটা প্লেস করছি, এটা হয় অ্যাকসেপ্ট হবে না হয় অ্যাকসেপ্ট হবে না, আমি যতটুকু বুঝি। আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করি ওনাকে, কথাগুলো আসে ভাই আমি আপনার কাছে, আমি কিন্তু মানে খুব ইন্টারেস্ট নিয়ে বোঝার চেষ্টা করতেছি। আপনি বলছেন আরডিপিপি তে দিয়েছেন, মনে করেন আরডিপিপি অ্যাপ্রুভড হইল না, তাহলে আপনারা কি এখন যেভাবে করতেছেন অরিজিনাল ওই যে 350 টয়লেটের মধ্যে রাইখাই কাজটা শেষ করা যাবে? মানে এমন কোনো কিছু করা তো হয় নাই যাতে অপচয় হয়ে যাবে না। আমি যেটা মনে করি, আমরা তো হোপফুল যে আমরা এই কাজটা মানে আরডিপিপিটা পাস করাতে পারবো। হ্যাঁ, এখন তো সেটা হয়তো বা অন্য প্রসঙ্গ হতে পারতো, কিন্তু আমরা যে দুর্নীতি বা এটার মধ্যে কেমন করে, না দুর্নীতি না, আরডিপিপি পাস না করে আপনি যদি অলরেডি কনস্ট্রাকশনটাতে এগিয়ে নিয়ে যান
5 তলা পর্যন্ত যেখানে আপনি প্রভিশন করে ফেললেন 700 টয়লেটের প্রপোর্শনেট প্রভিশন, তো এখান থেকে তো আবার ফিরে আসা যাবে না, তাই না ভাই? হয়তো আসা যাবে না, হয়তো আসা যাবে না। তো তার মানে আরডিপিপি যদি পাস না হয় তাহলে আসলে এই কাজটা কমপ্লিট করা যাবে না সময় মতো। এটা এখন এটা বাধ্যবাধকতা হয়ে গেছে। তো আপনি কি মনে করেন এই যে আমরা আরডিপিপি অনুমোদন না করিয়ে আমরা যে নিজেরাই কাজটা এগিয়ে নিয়ে গেলাম ইন এ রিভাইজড প্ল্যান, এইটা কি বৈধ? এইটা আমরা পূর্ত কমিটিতে কাজটা ওভাবে কিছুটা শুরু করেছি। না কিছুটা শুরু করে থাকলে আমারে আপনি বলেন, আমরা যদি এখন আরডিপিপি ধরেন সরকার প্রধান শেখ হাসিনা ইদানিং খেয়াল করেন না, বলে যে কোনো কিছু এত রিভাইজ করো কেন, রিভাইজ করা যাবে না ইত্যাদি ইত্যাদি বলে, আপনারা কি খেয়াল করেন? পত্রপত্রিকায় আসে আর কি, আমরা এগুলি ছাপি। এখন মনে করেন আপনারটা ওইটার মধ্যে পড়ে গেল যে না 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 কোনো রিভিশন হবে না। এখন আমি আপনার কাছে অনেস্টলি জানতে চাই, আপনি যেহেতু এই পূর্ত বিষয়টা বুঝেন, আপনি কি ইঞ্জিনিয়ার ভাই সাহেব? না, আমি ম্যাথমেটিক্সের প্রফেসর, আমি শিক্ষক। তো শিক্ষক শিক্ষকরা দায়িত্ব। না 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 এটা ভালো, আপনি ম্যাথসের মানে ইউ শুড বি ভেরি ক্যাপেবল এটার হিসাবটা করার জন্য। আমি বলতে চাচ্ছি ধরেন আরডিপিপি অ্যাপ্রুভ করা হইল না, এখন আপনারা অল্প কিছু ব্যতিক্রম দিয়ে, কারণ কিছু যৌক্তিক দাবি আপনাদের আছে, কারণ প্লিন্থ এরিয়া কনস্ট্রাকশনে 20,000 বা 17,000 স্কয়ার ফিট বাড়ানো হয়েছে, সুতরাং আমি এইটা হিসাব করে দেখছি 12 থেকে 14 কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। না না ফেরত তো ধরেন ফেরত না, এটা আপনার টাকাই, এটা আবার চাইলে চলে আসবে। কিন্তু আমি বলছি যে আপনার যে এই যে 17,000 স্কয়ার ফিট জায়গা বেড়ে গেল, এর জন্য তো প্রপোর্শনেট কস্ট ধরলে 12 থেকে 14% কস্ট এটার জন্যই বাড়তে পারে, as much as I understand, আপনি ম্যাথমেটিক্স দিয়ে বুঝতে পারবেন। আমি বলছি এই কস্ট 20-25% ইনক্রিজ করলে আপনারা কি অরিজিনাল যে প্ল্যান সেই অনুযায়ী কাজটা শেষ করতে পারবেন 10 তলা পর্যন্ত? আপনার ক্যালকুলেশন কি বলে আর কি? হয়তো 10 তলা করা যাবে না, গেলে তো আমরা আরডিপিপির অপেক্ষায় হয়তো থাকতাম না, কিন্তু আমরা অনেকটাই করতে পারবো। মানে ধরেন আপনি তো তখন টয়লেটগুলির জন্য স্পেস রাখছেন, একটু হয়তো ভাঙচুর লাগবে, কিন্তু আপনার টয়লেট তৈরি করার যে খরচটা সেটা তো আর হবে না, আপনাকে কমোড কিনতে হবে না, বেসিন কিনতে হবে না। আপনি যদি অরিজিনাল জায়গায় ফিরে যান, কিছু ভাঙচুর অল্টারেশন হয়তো দরকার হবে, অল্টারেশন হয়তো বা কিছু করতে হবে। আমরা 10 তলা করতে পারবো না, কিন্তু আমরা হয়তো বা কাজটা করতে পারবো। মানে 10 তলা করতে পারবেন নাকি অরিজিনাল বাজেটে? হ্যাঁ এইটাই অরিজিনাল। আমি যদি আপনার বাজেটটা ধরেন মাননীয় প্রধানমন্ত্রীর তদবির কইরা 20% বাড়াই দিলাম, পারা যাবে? চেষ্টা করা যেতে পারে হয়তো। আমরা প্রধানমন্ত্রীর কাছে তদবির করব যে যেহেতু ওই যে ফাউন্ডেশন লেভেলে কিছু বাড়তি অপচয় করে ফেলা হয়েছে এক্সপানশন করে, এই জন্য হয়তো 20% লাগবে। তো আর একটু সময়ও দেরি হয়েছে, এই সময় দেরির জন্য কিছু কস্ট বাড়ে। তো এই আপনি মনে করেন যে এটা করা সম্ভব হবে, তাই না? সম্ভব হবে। আচ্ছা, আমরা এই আলোচনায় গিয়ে আমরা একটুখানি দুজন শিক্ষক আমাদের সাথে অপেক্ষা আছেন, তার সাথে কথা বলবো। আমি ছোট্ট করে আলোচনা শেষ করতে চাই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর, যে আরডিপিপির যেটি সেটি প্রস্তাবিত, কোনোভাবেই সেই ব্যয়ের যে প্রস্তাবিত টাকার কথা বলে সেই টাকাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আসেনি, তারা এখনও খরচ করেনি, এটা হচ্ছে গিয়ে মোদ্দা কথা। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে নকশা বহির্ভূত কাজ করার কারণের জন্যই এই ব্যয়টা বেশি ধরে আবার প্রপোজাল দেওয়া হয়েছে, বিষয়টি কীরকম? অনুযায়ী যদি আমি কাজটি সম্পূর্ণ করতাম তাহলে এই কাজটি কিন্তু আমার 2018 সাল না হোক 2018 সালের শেষের দিকে শেষ হয়ে যাবে। এই প্রশ্নটা শুনেছি, এই উত্তরটা শুনেছি আমরা। তো আরডিপিপির যে প্রস্তাবটি এসেছে সেই প্রস্তাবটি এসেছে 2020 সালের জুন মাসে। আমি যদি ধরে নেই যে আমার এখানে নকশা বহির্ভূত আগেই সমস্যা ছিল, আমার কস্ট বেড়ে যাচ্ছে, হোয়াই শুড নট আই অ্যাড্রেস ইট ইন 2018 সালে বা 2018 সালের শুরুতে? কেন আমি বলি না? সেটা তো ডক্টর হাফিজুর রহমান বললেন, তারা বিজ্ঞাপন দিয়েছেন, কি করেছেন সেই বিষয়ে তারা জানিয়েছেন। চিঠির যেখানে আমাকে সরকার 47 কোটি এত লক্ষ টাকা দিয়েছে, আমি এগ্রিমেন্টে গিয়েছি, আমার এগ্রিমেন্ট
2018 সালের জুনের মাসে বিল্ডিং শেষ করা, সেটা তো গেল যে এই বিষয়ে তো তারা বলছেন, যিনি এই পূর্ত কমিটির সাথে যুক্ত রয়েছেন তিনি আপনাকে স্যার সম্বোধন করে বললেন যে আমরা এই বিষয়টি জানিয়েছি, আমরা এই বিষয়টি চিঠিপত্র লিখেছি, সেটা তো তিনি বললেন, বিজ্ঞাপন দিয়েছেন এবং পিআইসি মিটিংয়ে বলা হয়েছে স্টিয়ারিং কমিটি মিটিং। আমি ডক্টর করিমুল্লাহ স্যার একটু ব্যাখ্যা করবেন। আমি নিজে আনুষ্ঠানিকভাবে বিষয়টা মন্ত্রণালয়ে স্টিয়ারিং কমিটিতে জানিয়েছি, পিআইসি মিটিংয়ে আমরা 4টা মিটিং করেছি, সব জায়গায় কিন্তু বিষয়টা অবহিত করা হয়েছে, দোজ হু আর ইন চার্জ অফ দিস ডিসিশন। মানে এটা ভাবার বলার কোনো যৌক্তিক স্পেস নাই যে আমরা আজ সময় মতো জানাইনি, বারংবার জানিয়েছি, যত রকম প্রচলিত পদ্ধতি আছে সকল পদ্ধতিতে জানিয়েছি। জি, আমরা আমি সর্বশেষ আপনার সাথে একটুখানি আলোচনা করে শেষ করব যে আরডিপিপির কোনো অর্থ তো এখনো ছাড় প্রদান করা হয়নি, বিষয়টি অ্যাপ্রুভই হয়নি, তাই তো? আর আমাদের এখানে মৌলিক প্রশ্ন হচ্ছে, আমার একটা অনুমোদিত নকশা আছে, সেই নকশার বাজেট আছে, সেই বাজেট এই বিষয়টি পরিষ্কার, এই বিষয়টা আমাদের দর্শকরা পরিষ্কার, আমরাও পরিষ্কার, কিন্তু এখানে কোন রকম ভাবে কোন অর্থ ছাড় করিয়ে নিয়ে। আলমগীর ভাইরে আমি আরেকটা প্রশ্ন করি, এটা হিসাব না, যে কোনো তদন্ত বা যে কোনো, আমি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর ছাত্র হিসেবে বলি ভাই, দেখেন ওনার বিরুদ্ধে দেরির যে অভিযোগটা আসে, ওনাকে তো একটা সাধারণ ক্ষমা দেওয়া যায় প্যান্ডেমিকের জন্য, নাম্বার 1। নাম্বার 2, ওনাকে একটা সাধারণ ক্ষমা দেওয়া যায় বা ওনাকে মাফ করে দেওয়া যায় আর আগের ভুলের যে জন্য। উনি জয়েন করার আগেই শুরু করতেই যে দেরিটা হয়ে গেল, এই সমস্ত কিছু যোগ করলে উনি কতটুকু প্রকৃতপক্ষে ওনার কারণে দেরি হয়েছে। আর আরেকটা হলো যে উনি যে গিয়ে লক্ষ্য করলেন যে এটাতে ব্যত্যয় হয়েছে, এই ব্যত্যয়টাকে কিভাবে উনি সামাল দিবেন, এইগুলি চিন্তা ভাবনা করতে নতুন মানুষ সন্দেহ টন্দেহ করে একটু দায়িত্ব নিয়ে করার জন্য এখানে কি, মানে আমি তো দেখি যে অন্তত পক্ষে 1 থেকে 1.5 বছর বা 1.5 বছর সময় উনি ওনারে দায়িত্ব না দেওয়াটাই নৈতিকভাবে কারেক্ট হয়। আমরা আসলে এই আলোচনা শেষ করি, আমরা যাই কারণের জন্য যে আমরা দুজন শিক্ষককে বসিয়ে রেখেছি, যে আমরা চাই যে একটুখানি প্রফেসর করিমুল্লাহ ক্লারিফাই করুক যে ছাত্ররা বা শিক্ষকরা যে ধরনের টুকটাক যে মন্তব্য করছেন। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর আপনাকে ভীষণ ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। সবশেষে ওয়াইন্ড আপ এভাবেই করতে চাই যে আপনারা বলছেন সময় মতো প্রকল্পটি শেষ করা সম্ভব হয়নি, যে ব্যয় দেওয়া হয়েছিল 47 কোটি টাকা তার মধ্যেই করা উচিত ছিল, নতুন কনসালটেন্ট নিয়োগ করা ঠিক হয়নি। অন্যদিকে প্রফেসর করিমুল্লাহ বলছেন আগেই সে জায়গায় নকশা বহির্ভূতভাবে করা হয়েছে, সেখানে 20,000 স্কোয়ার ফিট সেখানে অলরেডি একটা কনস্ট্রাকশন ইয়ারের মধ্যে বাড়ানো হয়েছে। আপনাদের অবজারভেশন এবং ওনার অবজারভেশনের মধ্যে মিলিয়ে কিন্তু এখনও বিষয়টা নিয়ে যথেষ্ট ভাববার জায়গায় রয়েছে। আসলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই যে হলটি, সেই হল নির্মাণ নিয়ে মন্ত্রণালয়, ইউজিসি এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে পরস্পর যে বক্তব্য সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় ধোঁয়াশা রয়েছে। সেটি স্পষ্ট হওয়ার জন্য নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে বা আবার আমরা প্রফেসর করিমুল্লাহ যুক্ত হব। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে থাকবেন আমাদের রিপোর্টটা একটু সুন্দর করে দেখার জন্য আর কি, এটা আমার রিকোয়েস্ট। নিশ্চয়ই। আপনার রিপোর্টের কপি কি পাইতে পারি আলমগীর ভাই? এটা তো আমরা মন্ত্রণালয়ে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আমি একটা নকশা চেঞ্জ করব, আমার অধিকার আছে, সবই আছে, কিন্তু আমার যেখানে আমার ব্যয় বেড়ে যাচ্ছে দ্বিগুণ, সেখানে সেই ব্যয়টা অনুমোদন করা ছাড়া আমি কিভাবে সেই অননুমোদিত নকশা অনুযায়ী কাজটাকে এগিয়ে নিয়ে যাব? এটা তো অস্বাভাবিক ঘটনা। জি, আপনাদেরকে ধন্যবাদ। জি, নিশ্চয়ই ডক্টর আলমগীর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটুখানি যুক্ত হতে নেই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে নানা রকম কথাবার্তা এখানে যুক্ত হয়েছে। আমরা দুজনকে একটু যুক্ত করবার জন্য আমাদের প্রডিউসার চেষ্টা করছে। মোহাম্মদ মশিউর রহমান, যিনি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, তিনি রয়েছেন। একই সাথে জনাব তাবিউর রহমান রয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এই যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিয়ে নানা রকম বক্তব্য উঠছে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর কলিমুল্লাহ সাহেব সেখানে নিয়মিত যান না বলে যে গণমাধ্যমে বিভিন্ন প্রকাশিত তথ্য সেখানে বের করা হচ্ছে, তার আত্মীয় স্বজনকে সেখানে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং যেটি একেবারেই সরাসরি এতে নাকচ করে দিয়ে প্রফেসর কলিমুল্লাহ বলেছেন এগুলি বানোয়াট, স্থানীয় রাজনীতি বা একটা বিশেষ অঞ্চলের রাজনীতির কথা বলে তিনি এই প্রেস কনফারেন্সে সেটিকে তিনি ঘোষণা দিয়েছেন। তো আমরা সেই রিপোর্টটি দেখে একটু আলোচনায় আসি। আমরা এই রিপোর্টটা দেখে নিই একটুখানি। সব ধরনের দুর্নীতি আর ক্যাম্পাসে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণির নির্দেশে তার বিরুদ্ধে ইউজিসি মিথ্যা প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। অবশ্য তদন্ত কমিটি জানিয়েছেন
তারা নিরপেক্ষ প্রতিবেদনই দিয়েছেন। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পর থেকে ক্যাম্পাসে দিনের পর দিন অনুপস্থিত থাকার অভিযোগ ওঠে নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে। দুটি ভবন ও একটি স্থাপনা নির্মাণে প্রায় 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন ডক্টর কলিমুল্লাহ। একটি বিষয় হচ্ছে এই যে আমাকে পাওয়া যায় না, আমি নিখোঁজ, আমি ঢাকায় অবস্থান করি। এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেয়ার পরে আমি প্রায় 20 থেকে 22 ঘন্টা প্রতিদিন কাজ করি, 7 ডেজ এ উইক এই বিশ্ববিদ্যালয়ের জন্য। মূলত প্রফেসর নুরুন নবীর দায় এবং প্রকৌশলী জাহাঙ্গীর আলমের দায়িত্ব তাদেরকে প্রোটেক্ট করবার চিন্তা থেকে কাজটা করেছেন এবং উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা এখানে লক্ষ্য করেছি। তিনি অভিযোগ করেন শিক্ষামন্ত্রীর নির্দেশেই তার বিরুদ্ধে এসব করেছে ইউজিসি। এই পুরো পরিস্থিতিটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই অবস্থায় এসছে। শিক্ষামন্ত্রী মহোদয়ের অফিস থেকে কয়েক পৃষ্ঠা খণ্ডিত অংশ রিপোর্টের লিক করা হয়েছে। এই হাইপটা তৈরি করার জন্য একটা সোশ্যাল স্টিগমা আমাদের ঘাড়ে দিয়ে দেওয়ার জন্যে, যাতে আমরা হতোদ্যম হই। চাঁদপুরের একটা রাজনীতি আছে, সেই বিষয়টা প্রচ্ছন্নভাবে এখানে হয়তো বা কাজ করেছে। এই ইউজিসির রিপোর্ট সেইটা এইরকমটি কেন হয়েছে, সেই জন্য আমি মনে করি এর পেছনে পরিপূর্ণভাবে দায়িত্ব শিক্ষামন্ত্রী মহোদয়ের। তবে ইউজিসির তদন্ত কমিটির প্রধান বলেন তারা প্রকৃত ঘটনায় তুলে ধরেছেন। ওনার প্রেসক্রিপশন অনুযায়ী তদন্ত হবে না, তদন্ত হবে আমাদের অনুযায়ী, নিয়ম কানুন অনুযায়ী। ইউজিসি সবসময় পক্ষপাতহীন সুষ্ঠু তদন্ত করে তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা সেটাই করেছি। আগামী জুনে ভিসি হিসেবে মেয়াদ শেষ হবে নাজমুল আহসান কলিমুল্লার। যা কিছু আমি করেছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। তারপরে আপনি তো এই রিপোর্টটি দেখলেন এবং সেই রিপোর্টের মধ্যে আপনি দেখলেন যে প্রফেসর কলিমুল্লাহ এই যে পুরো ঘটনাটাকে নাকচ করলেন এবং তিনি একজন মাননীয় মন্ত্রী মহোদয়কে বললেন যে তার স্থানীয় যে এলাকা সে এলাকার কথা বললেন। আপনি তো সেখানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন, আপনার সেখানকার শিক্ষকদের মধ্যে এবং ছাত্রদের মধ্যে এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেখতে পান আপনি? ধন্যবাদ সবাইকে। জি, আমি একটু বলে নিতে চাই, আমি এটিএন বাংলায় যে সংবাদটি এখন প্রচার করা হলো স্যারের সংবাদ সম্মেলনের পর, আজকের যে আলোচনা আমাদের ভাইস চ্যান্সেলর স্যার, ইউজিসির মেম্বার স্যার এবং আমাদের সিনিয়র সাংবাদিক নাইম ভাই মিলে যে কথাগুলো বললেন আমি সবটাই শুনেছি। এখন বিষয় হলো, যেখানে এখনো টাকাই বরাদ্দ হলো না সেখানে কিন্তু এটিএন বাংলা রিপোর্টেই বলা হলো যে 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে ইউজিসি। এটা আসলে আমার বোধগম্য না। আমি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর প্রথম পার্টে যদি আমি যাই, আমি একটু বলে নিতে চাই, আমি এই বিশ্ববিদ্যালয়ে 5 বছর শিক্ষক সমিতিতে প্রতিনিধিত্ব করছি 5 বছরের জন্য এবং তৃতীয়বার সাধারণ সম্পাদক। তো এইটা হলো, আমি একটু বলে নিতে চাই, এরকম ভাইস চ্যান্সেলর স্যারদের এগেইনস্টে যে নানা সময় দুর্নীতির অভিযোগগুলো আসে। 2016 সালে আমি যখন প্রথমবারের মতো সাধারণ সম্পাদক হয়েছিলাম, তখন কিন্তু পূর্বতন ভাইস চ্যান্সেলর স্যারের এগেইনস্টে শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিক অভিযোগ ছিল শিক্ষা মন্ত্রণালয় কিংবা ইউজিসির কাছে। সেগুলো কিন্তু আমাকে সে সময় শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রমাণ করতে হয়েছে এবং এই অভিযোগগুলো দেওয়ার ক্ষেত্রে আমার শিক্ষক সমিতির সভা করে সবার ম্যান্ডেট নিয়ে সেই অভিযোগগুলো করতে হয়েছিল। এখন প্রথম কথা আমি যেটা বলবো যে আসলে আমাদের এই ইউজিসি কিংবা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের কাছে যে অভিযোগগুলো যায়, আমার মনে হয় সর্বপ্রথম আগে অভিযোগগুলো কারা করছে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা দরকার। তার কারণ আমি 2 বা 3 শিক্ষক মিলে কোনো কারণে আমি ভাইস চ্যান্সেলর কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে গিয়ে একটা অভিযোগ করলাম এবং সেটাই সত্যি হলো এবং সেটাই মিডিয়াতে ফলোভাবে প্রচার করা হলো, এটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি কিংবা ওই বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য হিসেবে আমি তাদের প্রতিনিধিত্ব করে আসছি। আর ওখানে যে প্রতিক্রিয়াটা বলা হয়েছে ছাত্র কিংবা শিক্ষকদের, এটা আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায় নিয়ে বলতে চাই যে মুষ্টিমেয় কয়েকজন শিক্ষক এবং কিছু শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী, এটা সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীর অভিযোগ না। এবং
প্রথমেই আজকের এই জি, আপনার কথা স্পষ্ট হয়েছে, বুঝতে পারছি। আমরা মোহাম্মদ মশিউর রহমানকে যুক্ত করতে পারলে একটু ভালো হতো, যে তিনি যেহেতু মশিউর রহমান সাহেবকে একটু চেষ্টা অব্যাহত রাখতে বলেন। জনাব মশিউর রহমান কি এই অভিযোগ উত্থাপন করেছিলেন? জি, যিনি মশিউর রহমান সাহেব অভিযোগ উত্থাপন করেছিলেন, উনি আমার একজন সহকর্মী। কিন্তু বিষয় হলো এই যে দেখেন সংবাদ সম্মেলন ঢাকায় উনি হচ্ছে কি যে আন্দোলনের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক। শিক্ষক সমিতিতে উনি কোনো পদে আছেন কিনা? না, শিক্ষক সমিতিতে উনি কোনো পদে নেই। আচ্ছা আচ্ছা, আপনার কথা আলোচনায় স্পষ্ট বুঝতে পারলাম। এখন আমার ওনাকে একটা প্রশ্ন করি, জি, যে জনাব কলিমুল্লাহর বিরুদ্ধে একটা জনশ্রুতি আছে যে উনি বিশ্ববিদ্যালয়ে যান না এবং এটা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমার খুব কিউরিওসিটি, উনি যে যান না এটা কতখানি কি আপনার নিজের অভিজ্ঞতা কি বলে, আপনি কিভাবে এটা মূল্যায়ন করবেন এবং এর ফলে ভালো বা মন্দ কি ইমপ্যাক্ট আপনি কি একটু কাইন্ডলি বলবেন? আমি যদি কথাটি একেবারেই পরিষ্কার করতে চাই, ঠিক একই ধরনের অভিযোগ 2016 সালে আমাদের সাবেক ভাইস চ্যান্সেলর স্যার ডক্টর অধ্যাপক এ.কে.এম. নুরুন নবী স্যারের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অভিযোগ ছিল সেটা, যে তিনি বিশ্ববিদ্যালয়ে থাকতেন না। তখন যে বিষয়টি ঘটেছিল যে নুরুন নবী স্যার বিশ্ববিদ্যালয়ে থাকতেন না মানে তার সাথে অনেকগুলো পদ থাকতো না এবং কাজগুলো আমাদের একেবারে রুদ্ধ থাকতো, কোনো কাজ হতো না। উনি ফাইলপত্র গাড়ির মধ্যে নিয়ে ঢাকায় চলে যেতেন, ফাইলপত্র নিয়ে আসতেন, তার মানে কাজ বন্ধ থাকতো। কলিমুল্লাহ স্যার প্রথম দিকে বা বিশ্ববিদ্যালয়ে যোগদান করার শুরুতে তিনি কিন্তু সপরিবারে বিশ্ববিদ্যালয়ের বাংলোতে অবস্থান করেন এবং ওখান থেকেই বিশ্ববিদ্যালয় পরিচালনা শুরু করেন। মধ্যখানে নানা সংকটের কারণে, আমাদের যেহেতু সংকটময় পরিবেশ অনেক আগে থেকেই বিরাজ করে আসছে, আপনারা আলোচনার মাধ্যমে জানলেন যে সাবেক ভাইস চ্যান্সেলরদের আমল থেকে অনেক সার্কামস্ট্যান্সেস এখানে আসলে সুখকর না। আমাদের ওখানে কি বলবো, এটা হয়তো আমাদেরই দায় নিতে হবে, যে কোনো ভাবে আমরা সেই পরিবেশটুকু তৈরি করতে পারিনি। তো যে কোনো ভাবে জাতীয় প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক কাজ আসলে ঢাকায় থাকে। ভাইস চ্যান্সেলর স্যার মাঝে মাঝে ঢাকায় গেলেন। এখানে একটা বিষয় আছে, সেটা আসলে আইনের বিষয়ে যদি আমি বলি, ঢাকাতে গিয়ে কিন্তু ঢাকাতে আমাদের একটা লিয়াজ অফিস আছে, যেটা বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম, এবং সবচেয়ে মজার ঘটনা যে এটা যে চলে বা এটা যে ব্যয়ভার সেটা কিন্তু ইউজিসির বাজেটে চলে। তাহলে এখন ভাইস চ্যান্সেলর স্যার থাকেন না এটা যেমন সত্যি, তিনি না থাকার ফলে বিশ্ববিদ্যালয়ের যে সকল কাজকর্ম বন্ধ হয়েছে এটা একেবারেই মিথ্যা। তার কারণ ভাইস চ্যান্সেলর স্যারের যোগদানের পর থেকে আমি বলতে চাই, এই কোভিডকালীন সময় ছাড়া অনাকাঙ্ক্ষিত কোনো কারণে একদিনও বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ বন্ধ থাকেনি। জি জি জনাব তাবিউর রহমান, প্রধান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাথে থাকবেন। মোহাম্মদ মশিউর রহমানকে আমরা যুক্ত করতে পেরেছি, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক। জি, আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমাদের সাথে। জি, আপনি তো প্রফেসর কলিমুল্লাহর বা বিশ্ববিদ্যালয়ের নানা বিষয় নিয়ে আপনি প্রশ্ন উত্থাপন করেছেন। আপনি বলেছেন যে সেখানে নানা অনিয়মতান্ত্রিক কথা রয়েছে। আমরা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে কোনো কাজ কিন্তু বন্ধ হয়নি, কোনো ক্লাস বন্ধ হয়নি। যেটি লিয়াজু অফিস রয়েছে ঢাকায়, সেই লিয়াজু অফিস কর্তৃপক্ষর অর্থাৎ ইউজিসির অনুমোদিত লিয়াজু অফিস। তাহলে আপনার মন্তব্য কি কারণের জন্য বলা হয় যে তিনি বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো যান না, ঠিকমতো থাকেন না? ধন্যবাদ কিরণ ভাই, এখানে বিজ্ঞ আলোচকগণ উপস্থিত আছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখেই আমি কথা বলছি। তাদের অভিজ্ঞতার কাছে হয়তো আমার অভিজ্ঞতা কিছুই না। আমি অত্যন্ত খুশি হয়েছি আমার মাননীয় উপাচার্য মহোদয়কে আমরা বিভিন্ন সময়ে যোগাযোগ করে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি। আমরা সৌভাগ্যবান আজকে আপনাদের মাধ্যমে সশরীরে দেখতে না পেলেও এই অনুষ্ঠানের মাধ্যমে তার সাথে কথা বলতে পারতেছি, এই জন্য আপনাদের ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। উনি যোগদান করেছেন 14ই জুন 2000 সালে। যোগদানের পর থেকে অল্প কিছুদিন এখানে অবস্থান করার পর উনি ঢাকায় অবস্থান করেছেন দীর্ঘ সময়, 1120 দিনের উপরে হবে, সেটি সুনির্দিষ্টভাবে। একটি প্রশ্ন উনি গত পরশুদিন সংবাদ সম্মেলনে বলেছেন যে আমি করোনাকালীন সময়ে শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করিনি। আপনারা নেটওয়ার্ক সার্চ করে দেখবেন, এখন তো ডিজিটাল বাংলাদেশ, নেটওয়ার্ক সার্চ করে দেখবেন যে ওনার ফোনের নেটওয়ার্কটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কতক্ষণ সময় অবস্থান করেছিল সেটি আমরা জানতে চাই। প্রাসঙ্গিক বিষয় হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় এই অনুপস্থিতির কারণে অনিয়ম হয়েছে কিনা আপনি কিরণ ভাই উপস্থাপন করছেন। আপনি যদি এখানে না থেকে উপস্থাপন করেন, আমরা কি বুঝবো যে পেছনের কেউ
এটি অদৃশ্যভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করবে। আমরা এখানে মোহাম্মদ বশির আমরা স্পষ্ট হয়েছে, আমরা আপনাকে যুক্ত করতে সময় লাগার কারণে আমার কথাটি এখনো শেষ হয়নি। আচ্ছা জি, শেষ করুন। আমার কথাটি একটু শুধু। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। মাননীয় উপাচার্যকে আমি প্রশ্ন করতে চাই, আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 52টির উপরে কোর্স পড়িয়েছেন, আপনি একযোগে 26টি কোর্স নিয়েছেন। আমরা হিসাব করে দেখেছি আপনাকে প্রায় 20 ঘন্টা ওই কোর্সের উপর প্রতিদিন সময় দেওয়ার প্রয়োজন ছিল। আপনি কি সেটি দিয়েছেন? আপনি কি বলবেন, মাননীয় উপাচার্য আপনার প্রতি সম্মান রেখে বলছি, আপনি এ পর্যন্ত কতজন ফেলোর পিএইচডি গবেষক হিসাবে আপনি সুপারভাইজার হিসাবে কাজ করাচ্ছেন? আমরা এটিও প্রশ্ন করতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেই একাডেমিক এবং প্রশাসনিক যে অস্থিরতা মানে স্থবিরতা, সেটিকে অস্বীকার করতে পারবেন? আমি আপনাকে একটু থামাতে হচ্ছে এই কারণের জন্য আমরা আপনাকে যুক্ত করতে সময় নিয়েছি। আমি দুইটা প্রশ্ন করে আপনার কাছে প্রফেসর কলিমুল্লাহর কাছে আসব। আপনি বলছিলেন যে আমার অনুপস্থিতি এই অনুষ্ঠানটি চালানো সম্ভব কিনা। আপনি কি স্টুডিওতে উপস্থিত আছেন? জি। আপনি কি এটিএন বাংলার এই স্টুডিওতে এখন উপস্থিত আছেন? আপনি না, আমি বলতে চাইছি যে কথাটি আমার আগে বলেছেন। জি নিশ্চয়ই, আমি আপনাকে ছোট ছোট উত্তর নিয়ে আমরা আলোচনা যাব। না, আমি বলি যে এই যে আপনারা বলছেন না যে 1120 দিন উনি অনুপস্থিত ছিলেন, আপনারা কি এর মধ্যে ছুটি ছাটা হিসাব করেন? যে আপনারা কি এর মধ্যে সরকারি ছুটি, বিশ্ববিদ্যালয়ের ছুটি, প্যান্ডেমিকের ছুটি, এইগুলি কি ক্যালকুলেট করেন যে এইগুলি কি ওনাকে আল্লাহর ওয়াস্তে মাফ করা যায় কিনা? মানে আপনারা যে বলেন। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাই। সেটা সহ ওনার মেয়াদ 4 বছর। আমি একটি সংবিধান এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের 2009 সালে যে সংবিধান পাশ হয়েছে, সেখানে 29-10-5 ধারায় বলা আছে যে চ্যান্সেলর যে নির্দেশনা দিবেন সেখানে উপাচার্য, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাইকে পালন করতে বাধ্যতামূলক। উনি গত সংবাদ সম্মেলনে বলেছেন, উপাচার্য যে প্রজ্ঞাপনের কথাটি বলেছেন ঘতে, যে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী হিসাবে তাকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে হবে। তিনি কিন্তু বলেছেন যে এটি রেজিস্ট্রারের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কি মহামান্য রাষ্ট্রপতিকে এখানে প্রশ্নবিদ্ধ করা হলো কিনা? জি, আপনি যে প্রশ্ন করছেন সেটি সাংবিধানিক প্রশ্ন, সেই বিষয়ে আমরা আলোচনা নিশ্চয়ই আরো করব। আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে আপনি বলছিলেন ফিজিক্যালি উপস্থিত, আপনি কিন্তু ফিজিক্যালি এখানে উপস্থিত আছেন কিনা আপনি নিজে ভাবেন, এবং আমি আর আপনি এখানে অনুষ্ঠান চালাচ্ছি কিনা, এটি হচ্ছে প্রথম আপনার কাছে আমার বিষয়। আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছে যে আপনাকে আমরা অনলাইনে জুমের মাধ্যমে আমরা আপনাকে সংযুক্ত করব। আমি কিন্তু এই সত্যি এখানে নিশ্চয়ই কিন্তু আমরা তো আমাদের অনুষ্ঠান চালাচ্ছি। আপনি কি মনে করেন যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে সেটি প্রফেসর নুরুন নবীর সময় থেকে শুরু হয়েছে? প্রত্যেকটি প্রেক্ষাপটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যখনই কেউ উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, তখনই বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে কি কারণের জন্য এই ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়, সেই দায়িত্ব কি আপনাদের নিবার কোনো ভাবনা আছে কিনা? কেন তৈরি হচ্ছে, কি কারণের জন্য? জি জি, আমি এই প্রশ্নটির উত্তর দিই। আপনার অত্যন্ত ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে যখন উপাচার্য মহোদয় এখানে উপস্থিত থাকবেন, ছোট ছোট সমস্যা তৈরি হবে, সেটা আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হবে। যখন তিনি একেবারে অনুপস্থিত, ফোনের মাধ্যমে আপনাকে ফোন দিলাম, সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট কথা হবে, আপনাকে তো সশরীরে সেই সমস্যার সমাধানের জন্য মুখোমুখি হতে হবে। আপনি দীর্ঘ সময় ঢাকায় অবস্থান করে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটা সমস্যার কথা বলবেন যে উনি ফিজিক্যালি না থাকাতে এই সমস্যাগুলির সমাধান কিছুতেই হয় নাই। এরকম 2-4টা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ ঘটনার কথা কি বলতে পারবেন? 2-4টা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা 2019 সালে 45টি অভিযোগ করি ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়, এবং পরবর্তীতে আমরা 108টি করেছি। এখানে কি কি ছিল আপনি দেখেন। উনি যোগদানের পর এখানে অনেক সিনিয়র শিক্ষক আছেন, উনি 6টি অনুষদের মধ্যে 5টি অনুষদের ডিন দায়িত্ব পালন করেছেন, উনি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। তার মানে কি সেখানে বিভাগীয় প্রধান সিনিয়র শিক্ষক নেই? কথাটি এখানে নেই, কথাটি অন্য জায়গায়। বিভাগের দায়িত্ব পালন করতে গেলে তাকে ওখানে বিভাগে উপস্থিত থাকতে হবে। তাকে উনি বলেছেন 52টি কোর্স নিয়েছেন, ক্লাসে সময় দিতে হবে, পরীক্ষায় সময় দিতে হবে, ইন কোর্সে সময় দিতে হবে, মিড টার্মে সময় দিতে হবে। উনি যে কোর্সের পরীক্ষা নেন সেখানে রুমে বসে থেকে পরীক্ষার ডিউটি দিতে হবে।
এই জায়গাগুলো কিভাবে আসলে? এরপর দেখেন না না না, কিন্তু আপনি তো বলছেন এটা থিওরিটিক্যাল হলো, আমি বলছি ইন রিয়েল টার্মস কোথায় কোথায় সংকট হয়েছিল যেটা সমাধান হয় নাই অনলি বিকজ হি ওয়াজ নট ফিজিক্যালি প্রেজেন্ট। আমি কিন্তু, আপনি মনে করেন না যে ওনাকে আমি দায় মুক্তি দিচ্ছি ওনার অনুপস্থিতির জন্য, সেটা নয়, আমি বুঝার জন্য, আই রিয়েলি উড লাইক টু আন্ডারস্ট্যান্ড যে আপনি বলছেন 52টি কোর্স এটা সেটা, কিন্তু আমি বলছি আপনি আমাকে বলেন যে উনি না থাকাতে এতগুলি কোর্স 1 বছরে শেষ না হয়ে 2 বছর বা 1.5 বছর লেগেছে। আমি জানতে চাই এক্স্যাক্টলি প্রবলেম কি হয়েছে। আপনি যদি মনে করেন যে আমাদের একটি কোর্স পড়ানোর জন্য আমাদের 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নিতে হয়, সেখানে 30টি সহ 40টি ক্লাসে শিক্ষককে উপস্থিত থাকতে হয়, নিতে হয়। এখন আপনি বলতেছেন যে অনিয়মটা কোথায় হয়েছে বা স্থবিরতা, এই কাজটি কি উনি করেছেন? জি না না না, আপনি আবারও ভুল বলছেন, উনি তো ক্লাস করলো না, তাইলে কি হইলো, ওই ছাত্রদের পরিণতি কি হইলো? জি জি, আমি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছাত্রদের আচ্ছা, আমি তাবিউর রহমান কথার কাছে একটু আসি, নিশ্চয়ই আপনি একটু থাকবেন, মোহাম্মদ মশিউর রহমান ভাই একটু থাকবেন, তাবিউর রহমান একটু বলবেন আপনি কি বলতে চাচ্ছিলেন। আমি আমার সম্মানিত সহকর্মীকে সবিনয়ে, উনি কয়েকদিন থেকে বিভিন্ন মিডিয়ায় কথা বলছেন এবং অন্যান্য বিষয়গুলোর সাথে একেবারেই ন্যাক্কারজনক ভাবে উনি বলেছেন ভাইস চ্যান্সেলরের মা এবং ভাইস চ্যান্সেলর নিজে থেকে কোনো ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগ দিয়েছেন। আমি আমার সহকর্মীর কাছে সবিনয়ে কোশ্চেন করতে চাই যে আপনি যে এই কথাটা মিডিয়াতে বারবার বলছেন একজন ভাইস চ্যান্সেলর বা একজন শিক্ষকের সম্মানহানির জন্য, এই কথাটুকু কতটুকু সত্য? আর দ্বিতীয়ত, ভাইস চ্যান্সেলরের বাংলোর একটা ভাউচার, একটা খরচের ভাউচার আপনি বারবার দেখাচ্ছেন যে 290 টাকা 1 কেজি চাল। আপনি একটু বাজারে গিয়ে কি দেখবেন যে ভাইস চ্যান্সেলরের বাংলোতে যে চাল কেনা হয়েছিল বাসমতি, এই চালের দাম 290 টাকার কম কিনা? একটা বিষয় হলো কি, ভাইস চ্যান্সেলরের বাংলোতে কিংবা যেখানেই হোক না কেন আপনি যদি ভালো চাল ব্যবহার করেন 290 টাকা কেন, আরো বেশি দাম হতে পারে, কিন্তু আপনি সেটা দিয়ে যেভাবে সেনসিটিভিটি তৈরি করেছেন মিডিয়াতে, সেটা কিন্তু মিডিয়ার মানুষ কিংবা আমরা যারা হয়তো জানি না তারা কিন্তু বুঝবে না। আমরা ওখান থেকে আছি বিদায় বুঝি। আপনার কাছে সবিনয় আমার 2টা কোশ্চেন, যে আপনি কি একটা বোর্ডের উদাহরণ দিতে পারবেন যেখানে ভাইস চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলরের মা উপস্থিত থেকে বোর্ডটা সম্পন্ন করেছেন? দ্বিতীয়ত, আপনার জানা আছে কিনা যে বাসমতি চালের কেজি 290 টাকার কম কিনা কোথাও পাওয়া যায় কিনা? 2 কেজি চাল ভাইস চ্যান্সেলর বাংলোতে কোনো সময় কিনতেই পারে। আর দ্বিতীয়ত, ভাইস চ্যান্সেলর কি নিজে বাজার করে গিয়ে যে 290 টাকা না 390 টাকা চালের কেজি সেটা ভাইস চ্যান্সেলর, এই এলিগেশন গুলো ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে আসে কিভাবে? আরেকটা বিষয় আমি দায় নিয়ে বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে গত 3.5 বছরে মাননীয় উপাচার্য, তার আত্মীয় তো দূরের কথা, যদি কারো কাছে কোনো তদবির আসে, সেটা আমাদের বাংলাদেশের কালচারে বিশ্ববিদ্যালয়গুলোতে নানাভাবে রাজনৈতিক তদবির এটা ওটা থাকে, আমরা স্বীকার করি, তিনি কিন্তু কোনো তদবির কোনোভাবে রাখেন না, এটা আমি দায় নিয়ে বলতে চাই। অথচ আমি আরো একটু বলতে চাই, বলছেন যে নিয়োগে দুর্নীতি করেছে। আমার এই সহকর্মীকে বলতে চাই, এই মাননীয় ভাইস চ্যান্সেলর হাত দিয়েই কিন্তু ওনার ওয়াইফের চাকরি এই বিশ্ববিদ্যালয় হয়েছে, তাহলে কি সেটা দুর্নীতি করে নিয়েছিলেন? আপনি কি আমাকে কোশ্চেনটার অ্যানসার দিবেন? জি জি, বলবেন জনাব মশিউর রহমান। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি অনেক কোনো বোর্ডে গিয়েছেন? আপনার ওয়াইফ কি সেখানে চাকরি নিয়েছিল ওনার সময়? জি 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 জি, ধন্যবাদ, উনি ভালো প্রশ্ন করেছেন। আমি কিন্তু আমার যিনি ওয়াইফ, তাকে ওয়াইফ হিসাবে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে যোগদান করিনি। বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর 17 সালে যোগদান করেছি, 18 সালে আমি তাকে বিয়ে করেছি। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিয়ে করেছি। আমি শ্রদ্ধার সাথে বলি, আমার যে সহকর্মী এখন আমাকে কোশ্চেন করলেন, জাতীয় পতাকা অবমাননার যে মামলার আসামি চার্জশিট ভুক্তে, তিনি কিন্তু এই ব্যক্তি তাবিউর রহমান প্রধান, তার নিয়োগটি। জি জি জি, সেটা তো অন্য প্রসঙ্গ, যে সেটা তো অন্য প্রসঙ্গ। উনি বলে আপনি কোশ্চেন করেছেন, আমি উত্তর দিতে দেন। আমি ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে কোশ্চেন করেছেন, কথা বলেছি, কোশ্চেন করেছেন, আমি উত্তর দেই। কোশ্চেন করেছেন, সরি, সেটা শুধু জানতে চাই। সরি, কোশ্চেন করেছেন, আপনি ঝগড়া কোন বোর্ডে ছিলেন? কোশ্চেন করেছেন আপনি তো উত্তর দিতে দিচ্ছেন না। জি বলুন বলুন, এখন বলেন। আপনি সমাজ বিজ্ঞান বোর্ডটির একটু উদাহরণ দিবেন, যে সমাজ বিজ্ঞান বোর্ডে যে প্ল্যানিং কমিটি হয়েছে সেখানে 2টি স্বাক্ষরে ওই প্ল্যানিং কমিটি হয়েছে, একটা ভাইস চ্যান্সেলর ওখানে ডিন হিসাবে, বিভাগীয় প্রধান হিসাবে। এটি নিয়ম না অনিয়মের মধ্যে পড়ে, এটি আপনি যুক্তি দেখাবেন। দ্বিতীয়টি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের প্ল্যানিং কমিটি কিভাবে, সেখানে তো তার ওনার মা আছে। নিয়োগ বোর্ড তো অন্য কিছু বলা হয়নি তো, ওখানে ওটি তো নিয়োগ বোর্ড।
সমাজবিজ্ঞানের যে বোর্ডটি আছে আপনার কাছে ডকুমেন্টস আছে, আপনি দেখেন না আমরা যে অভিযোগ করছি সেখানে ডকুমেন্টস আছে। তো আমরা ওনার মা কি সে বোর্ডে গিয়েছেন এখনো? সেই বোর্ডের কার্যক্রম হয়েছে? নিয়োগ বোর্ডে আমার সহকর্মী দেখেন, আমাকে তো উত্তর দিতে দিচ্ছেন না। না আমাদের সময় সংক্ষিপ্ত। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, ওনার মা কি সে নিয়োগ বোর্ডে অংশগ্রহণ করেছেন এখনো? নিয়োগ বোর্ডে অংশগ্রহণ করানোর দায়িত্ব আসবে কি আসবে না সে কি উপাচার্য মহোদয় নিশ্চিত করবেন। আমরা বন্ধু মশিউর রহমান এখন পর্যন্ত করেছে কিনা হ্যাঁ না বলেন। আমরা আপনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, আপনি অনেক নেতৃত্ব প্রদান করেন, আপনি ওনার আইদার অংশগ্রহণ করেছেন অথবা করেন নাই। আমি বলি যেহেতু সব দিক থেকে কোশ্চেন আসতেছে সেখানে আমার মাথায় একটু ধরার আপনারাই বলেন চতুর্দিক থেকে না, আমরা প্রশ্ন একদিকে উত্তর অন্যটা দিলে তো হবে না। আমরা যেটা জানতে চাই বা জি যেহেতু ঢাকায় বোর্ড হয়, ঢাকায় লিয়াজু অফিস আমার সহকর্মী গত ভাইস চ্যান্সেলর থাকা অবস্থায় প্রতিবাদ করেছিলেন ঢাকায় কোনো বোর্ড করা যাবে না। আমার সহকর্মী আজকে মাননীয় উপাচার্য যখন ঢাকায় বসে সবকিছু করে তখন তার কোনো প্রতিবাদ নাই। আমার সহকর্মী যখন মাননীয় উপাচার্যের নেতৃত্বে জার্নাল ব্যবসা হয়, যখন মাননীয় উপাচার্য আমাদের সহকর্মীদের জোর করে যে কোটটি পরা হয়, আপনারা দেখেছেন কোন কোট লোগো পরে কোন বিশ্ববিদ্যালয়ের ড্রেস হয় মাননীয় আমার আচ্ছা না ঠিক আছে আমি ছোট আমাদের হাতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় আছে। আমরা অতিরিক্ত সময় চেয়ে নিয়েছি শুধুমাত্র এই দুজন শিক্ষকের সম্মানার্থে যারা অনলাইনে রয়েছেন। যেটি হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর কলিমুল্লাহর মার কথা বলেছেন, তিনি সেই বোর্ডে এখনো উপস্থিত হয়েছে কি হননি সেটি আপনি বলছেন যে ঢাকায় উপস্থিত হয়েছে কি আপনার জানা নেই, এটির স্পেসিফিক উত্তর দিবেন। জি যেহেতু বোর্ড সমস্ত কিছুই কাজ উনি ঢাকায় বসে অন্ধকারের মধ্যে করেন, আমাদের ভাই এবার ঘুরানো জবাব দিয়েন না। আপনার কাছে কি আপনি কি জানেন যে উনি বোর্ডের মেম্বার হিসেবে কখনো দায়িত্ব পালন করেছে? হ্যাঁ বা না বলেন, জানেন কিনা? সময় হাতে নাই ভাই। না আমাকে তো ব্যাখ্যাটি দিতে না ব্যাখ্যা না তো, আমি তো ব্যাখ্যা চাচ্ছি না রে ভাইয়া, আপনি বলেন না আপনি কি জানেন। যেহেতু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি অবকাঠামোগত সকল দিক এখানে আছেন, উনি ঢাকায় লিয়াজু অফিস, তো এটা আমাদের অর্গানোগ্রামে নাই। আমার সহকর্মী যেটা বললেন না, আবার সহকর্মীকে জানেন না। লক্ষ্মী ভাই আপনি ওনার মা মেম্বার হিসেবে কোন বোর্ডে উপস্থিত থেকে কারোর নিয়োগে ভূমিকা রেখেছে বলে এটা ঢাকা থেকে হইলেও তো আপনি জানবেন যে একজন শিক্ষকের নিয়োগ হয়েছে ওনার মানে পৌরোহিত্যে কিংবা ওনাকে রেখে, এরকম কি আপনি আপনার কাছে? আমরা যেহেতু জি না আপনি সব উত্তর দিলে তো আমি না মশিউর ভাই বলেন না আপনি দিয়েন না। দাবিউর রহমান আপনি দিয়েন না, এটা মশিউর রহমান ভাইয়ের জন্য। সব উত্তর যদি আমার সহকর্মীদের সময় আছে, আমরা সুনির্দিষ্টভাবে যেহেতু অভিযোগ করেছি, তদন্ত কমিটি সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করবেন। আপনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ, আপনি আমাদের প্রশ্নটার বা আমাদের যে জিজ্ঞাসাটার জবাব আপনি দিবেন না। আপনি অলরেডি 3 মিনিট সময় নষ্ট করেছেন দুইটা। না আই এম সরি, আপনি এটা আসলে কথাটা বলতেই চান না। আমাকে চতুর্দিক না, আপনি এটাও একটা অবান্তর অভিযোগ করেছেন। আপনাকে এখন চতুর্দিক না, আমি একলা আপনাকে জিজ্ঞাসা করতেছি, আপনার কাছে তথ্য আছে নাকি নাই? অন্য কথা বলি, অভিযোগ করেছি উত্তর উনি দিবেন। আমরা অভিযোগ করেছি উত্তর উনি দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী ওকে এটা আমি বলে দেই না এটা আপনি আপনার কথা কেমন বলবেন? আমাদের জানাটাকে ইয়ে করবেন না, স্যাটিসফাই করবেন না। ওনার ভাগনার সম্মান রেখে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন যারা অভিযোগ করবে এবং অভিযোগকারী যদি প্রমাণ না হয় তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। না সেটি না, আমরা ব্যবস্থা নেবার দায়িত্ব নেবার কোনো সুযোগ আমাদের নেই। আমরা আলোচনাটা শুধুমাত্র আমরা জানার জন্য আপনাকে প্রশ্ন করেছিলাম, অন্য কোনো কিছু না। আচ্ছা, ওনার ভাগনাকে পরামর্শক নিয়োগের অভিযোগ উত্থাপন করেছেন আপনারা, সেটা কি? জি প্রফেসর কলিমুল্লাহর ভাগনাকে পরামর্শক নিয়োগের অভিযোগ উত্থাপিত হয়েছে, সেই বিষয়টা কি? সেটার ব্যাখ্যা ইউজিসির সম্মানিত না, সেটা কি সঠিক কিনা? সেটা কি সঠিক কিনা? তার ভাগনাকে তার ইউজিসির সদস্যটি বলেন, ওই ভদ্রলোক আপনারা কি সবাই মিলে একজোট নাকি যে আপনি একটা বলবেন উনি জবাব দিয়েছে, একটা বলবেন আমি ব্যাখ্যা দিব জবাব দিব না? রে এটা আমি যেহেতু আপনাদের কি যোগ সাজশ আছে? আপনাদের কি যোগ সাজশ আছে নাকি? আমার তদন্ত কমিটির পুরো রিপোর্টটা 15 পৃষ্ঠার রিপোর্টটা আমার কাছে। আপনার কাছে কিভাবে আসলো এটা? আপনি এটা কোথায় পাইলেন ভাই?
এটা তো গোপন। আমরা এটা সংগ্রহ করেছি। সংগ্রহ করেছেন, এটা কি বৈধ? এটা আপনি যে গৌরবের সাথে এটা বলছেন, এইরকম হাতে একটা তদন্ত রিপোর্টের কপি রেখে পাবলিকলি বলা, আপনি কি জানেন এটা প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ? আপনি একটা গোপন প্রতিবেদন প্রকাশ্যে দেখাচ্ছেন, যদি এটা ফেক না হয়ে থাকে, এটা ফেক হইতে পারে। এনিওয়ে আমার মনে হয় যে ওনার সাথে আর বেশি জানার কিছু না, যদি ফেক হয়ে থাকে তাহলে ব্যবস্থা নিবে। আর সংবাদ মাধ্যমে তো সমস্ত খবর এসেছে। না, সংবাদ মাধ্যমের খবর তো আসবেই, সংবাদ মাধ্যমের বিষয় আলাদা, আপনি সংবাদ মাধ্যম না। জি জনাব মুশির মানে একটু থাকবেন আমাদের সাথে, প্রফেসর কলিমুল্লাহ একটু থাকেন আপনার সাথে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি অত্যন্ত শ্রদ্ধার সাথেই প্রফেসর কলিমুল্লাহকে বলেছেন মাননীয় উপাচার্য, আপনাকে ধন্যবাদ। এই যে কথাগুলো বললো বা নানা বিষয়গুলো বলবার চেষ্টা করলো, ক্লাসে না যাওয়ার অভিযোগ, ডিন হিসাবে বিভিন্ন ফ্যাকাল্টির দায়িত্ব নেওয়া, সেগুলিকে আসলে কীভাবে দেখছেন? আমরা শেষ করতে চাই। দেখুন, আমি তো একাধিক্রমে একবারে সবগুলো দায়িত্ব পালন করিনি। গত প্রায় 4 বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে এই দায়িত্বটা পালন করেছি সাময়িকভাবে। এখন বিষয়টা হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়, আমাদের এখানে অসংখ্য প্রফেসর, অসংখ্য অ্যাসোসিয়েট প্রফেসর নেই, অসংখ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওই অর্থে নেই। যা কিছু প্রমোশন আমার সময়ই হয়েছে, লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন মাত্র, এরকম একটা অবস্থা। এখন আমি লেকচারারকে তো দায়িত্ব দিতে পারবো না চেয়ারম্যানের বা ডিনের, আমার কতগুলো আইনের প্রতিবন্ধকতা আছে, এবং সেইখানে আমাকে তো ডিসক্রিশনটা খাটাতে হয় যে ইম্যাচিওর কাউকে আমি দায়িত্ব দিয়ে পরে একাডেমিক নেতৃত্বটা দিতে হবে, সেটা তো পারবো না। সেই জন্য সাময়িকভাবে আমাকে নিজের মানে থ্যাঙ্কলেস এই জবটা করতে হয়েছে, কারণ একটা দায়িত্ব নেওয়া মানে এতগুলো স্বাক্ষর করা প্রতিদিন, এবং সেখানে কোনো অ্যালাউন্স নাই, কোনো মনিটারি বেনিফিট নাই, এটা রীতিমতো বেগার খাটা। কিন্তু এই পরিশ্রমটা আমাকে করতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, প্রতিষ্ঠানের প্রয়োজনে। জি জি, আমরা শেষ করতে চাই। আমি একটুখানি তাবিউর রহমান কিছু বলতে চাই, 30 সেকেন্ডে শেষ করবেন। আমি একটু যুক্ত করতে পারবো? 30 সেকেন্ড করবেন 30 সেকেন্ডে তাবিউর রহমান শেষ করে তারপর শেষ করবেন, সময় একেবারেই নাই। আমি যেটুকু বলতে চাই সেটা হলো, আমি সার্বিক অর্থে যদি বলি, আসলে কোনো কারণে আমাদের দুর্ভাগ্য, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে প্রতিষ্ঠার পর থেকেই নানা অসঙ্গতি বা নানা বিষয় লেগে আছে। আর দ্বিতীয় কথা হলো, যে বিষয়টাকে কেন্দ্র করে সামনে চলে আসছে এখন ছাড়ের বিষয়ে, অনিয়ম বা দুর্নীতির বিষয় আশয়, আমি যদি সেই প্রজেক্টের কথা বলি, আমরা শেষ করব। মুশির রহমান শেষ করতে চাই। মুশির রহমান শেষ করতে চাই। স্যার যেসব কোর্স পড়িয়েছেন সবগুলোর এখান থেকে সম্মানীয়টুকু উনি তুলে নিয়েছেন। জি জি, এটি কি আপনার শেষ বক্তব্য? জি, আমার এই শেষ বক্তব্যটি যে উনি তুলে নিয়েছেন, উনি বলেছেন যে আমি তুলিনি। না, উনি তুলিনি বলেননি, উনি তুলিনি বলেননি, কেন মিস্টেক? উনি এটা বলেন, আপনি ভুল বলছেন। উনি কোর্স করার মানে কোর্স পরিচালনা কি কারণে নিয়েছেন নেননি এটা বলেন না। উনি বলেছেন যে ওইখানে যে অন্যান্য প্রশাসনিক দায়িত্বগুলি করতে হয়, এইটাতে কোনো পারিশ্রমিক ইনভলভ থাকে না। মানে ধরেন আমি ডিনের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করলাম, অনেক কাগজপত্র সাইন করতে হয়, ওইটা করেন নাই, ওইখানে কোনো পেমেন্ট নাই, এটা উনি বলেছেন। এটাকেই উনি বলেছেন থ্যাঙ্কসলেস জব। আমি কি একটু সময় পাবো না? জি, আমি থ্যাংক ইউ। যে আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠানে আমার মনে হলো যে আরেকটা অনুষ্ঠান হওয়া দরকার, আরেকটু পরিষ্কার হওয়ার জন্য। কারণ এখানে সত্যি কারণ আমি একটু কনফিউজড, এবং আমি এটা বলবো যে কলিমুল্লাহ ভাই আমাদের বন্ধু, কিন্তু উনি যে প্রেস কনফারেন্সে মনে করেন শিক্ষামন্ত্রীকে যেভাবে সামনে নিয়ে আসছেন, আমার মনে হয় এটা একেবারেই ঠিক হয় নাই। ঠিক হয় নাই কেন? ওনার বিরুদ্ধে যে কথাগুলি বলা হচ্ছে, এগুলির সাথে শিক্ষামন্ত্রীর সরাসরি কোনো সম্পর্ক নেই। তো এগুলি বলাতে আমাদের মনে, যে কোনো মানুষের মনে একটা সন্দেহ হবে যে উনি ওনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব না গিয়ে অথবা কম গিয়ে কেন উনি মন্ত্রীকে টান দেন। আমার কাছে মনে হয়েছে এটা একটা দুর্বলতা, এটা একটা ভুল। নাম্বার 2 হচ্ছে, এইখানে ওনার জবাবগুলিও যত আনফোল্ড হচ্ছে তত আমরা ক্লিয়ার হচ্ছি। আমার মনে হয় যে এটা মানে ধরেন ওনার বিরুদ্ধে অভিযোগ, উত্থাপিত অভিযোগ 1, এটার জবাব এই, উত্থাপিত অভিযোগ 2, এরকম করে করে যদি হয়তো আমরা বিবেচনা করতেও সুবিধা হতো, ফার্দার আলোচনা করতেও সুবিধা হতো। আমরা স্পষ্ট হয়েছে যে এই টাকা কিন্তু হাতে আসেনি, হ্যাঁ না, এখানে ওইভাবে পড়ে যায়নি না। এখন এটা কিন্তু আবার ইউজিসির উনি বলেছেন যে ওনার বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আনা হয় নাই। নাই, আমরা তো একটা অনিয়মের কথা বলেছি। সুতরাং
দুর্নীতিটা কিন্তু কথার কথা হিসেবে চলে আসছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা শেষ করতে চাই। আমাদের আজকের দুজন অতিথি অনলাইনে যারা রয়েছেন অত্যন্ত অনুজ শিক্ষক নিশ্চয়ই তাদের প্রতি আমরা যদি আগামী সপ্তাহে তারা যদি আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে চায় এবং প্রফেসর কলিমুল্লাহ স্যার যদি থাকেন, আমরা ফর মোর ক্ল্যারিফাই আমরা চাই যে একটা সমন্বয়ের মধ্যে দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সবাই হাতে হাত রেখে তারা তালে তাল মিলিয়ে লয় মিলিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাস রেখেই আমরা আমাদের মুক্ত মত অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।